আফ্রিকাতে তো সবসময় যুদ্ধ লেগে থাকে, তো আমি তো সেখান থেকে জীবন নিয়েই ফিরতে পারবো না, ব্যবসা করতে কেন যাবো? ভাই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যুদ্ধ যেখানে থাকে সেখানে কম্পিটিশন কম থাকে এবং সেখানে প্রফিট অনেক বেশি মেক করা যায়। যুদ্ধের সময় সবসময় দেখবেন একটা রেগুলার যে সাপ্লাই চেন সেটা কিন্তু ভেঙে যায়। আপনার যদি একটা প্রপার সাপ্লাই চেন থাকে প্রফিট তখন ডাবল ট্রিপল হয়ে যায়। আমরা যতবার ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি আফ্রিকাতে ততবার আমরা সবচেয়ে বেশি প্রফিট করছি। কি বাংলাদেশের ছেলেপেলেদের একটা খুব বাজে সমস্যা হচ্ছে কি জানেন, তারা নিজেদেরকে বিশাল বড় জমিদার ভাবে। এই জমিদারি ভাব থাকলে না আপনি দেশের বাইরে সার্ভাইভ করতে পারবেন না। টেক উদ্যোক্তা মাকসুদ হাসান মাত্র 19 বছর বয়সে ব্যবসায় পা রেখে আফ্রিকায় গড়ে তুলেছেন কনস্ট্রাকশন ফার্ম, স্যাটেলাইট ও প্রযুক্তি সরঞ্জামের ব্যবসা। তিনি সবসময় সেখানেই সুযোগ খোঁজেন যেখানে অন্যরা যেতে ভয় পান। ভবিষ্যতে তার রয়েছে রিসোর্ট ও কৃষি খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা। আমি কেন আফ্রিকা ইনভেস্ট করব, কেন আমি মিডল ইস্টে ইনভেস্ট করব না? মিডল ইস্টের ইকোনমিটা আমার কাছে সবসময় ফেক ইকোনমি মনে হয়েছে। দে ডোন্ট প্রডিউস এনিথিং এক্সেপ্ট অয়েল অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়ার রাইট নাও, দে আর ডাইং। একটা দেশকে সার্ভাইভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এগ্রিকালচারাল ল্যান্ড থাকতে হবে, যেটা নাই মিডল ইস্টে। এবং দুবাইতে অনেক মানুষ ফ্ল্যাট কিনা ধরা খাইছে। বাংলাদেশে ঢাকা শহরে যদি আপনি একটা জমি কিনা বাসা ভাড়া দেন, আপনার এই জমির টাকা কিন্তু সহজে ওঠে না। আমি আফ্রিকাতে কোন কোন ব্যবসা এখনই করতে পারি যেটা প্রফিটেবল হবে? আমাকে 5টা ব্যবসা বলুন। আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তাহলে যখনই আমরা নতুন এপিসোড প্রিমিয়ার করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। মাকসুদ ভাই, আফ্রিকাতে তো সবসময় যুদ্ধ লেগে থাকে, তো আমি তো সেখান থেকে জীবন নিয়েই ফিরতে পারবো না, ব্যবসা করতে কেন যাব? ভাই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যুদ্ধ যেখানে থাকে সেখানে কম্পিটিশন কম থাকে এবং সেখানে প্রফিট অনেক বেশি মেক করা যায়। ধরেন আমি যেমন আমার বেটার হাফকে বলতেছিলাম যে এখন যদি মিডল ইস্টে থাকতাম না তাহলে কিছু এক্সট্রা ব্যবসা করতে পারতাম। যুদ্ধের টাইম সাপ্লাই চেন ব্রেক হয়ে গেছে। দোজ হু হ্যাভ এ সাপ্লাই চেন দে ক্যান মেক মোর মানি দেন নোবডি এলস, কারণ দেয়ার ইজ নোবডি। সো যুদ্ধের সময় সবসময় দেখবেন একটা রেগুলার যে সাপ্লাই চেন সেটা কিন্তু ভেঙে যায়। আপনার যদি একটা এস্টাবলিশ প্রপার সাপ্লাই চেন থাকে আপনি কিন্তু এটাকে সার্ভাইভ করাইতে পারবেন এবং প্রফিট তখন ডাবল ট্রিপল হয়ে যায়। আমরা যতবার আমরা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছি আফ্রিকাতে ততবার আমরা সবচেয়ে বেশি প্রফিট করছি। কারণ কি, আমার সাপ্লাই চেন প্রপারলি এস্টাবলিশড। আপনি যদি এখন মুদির দোকানের সাপ্লাই চেনের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। বিজনেস, মুদির দোকান কিন্তু কোনো বিজনেস না, এটা হচ্ছে ট্রেডিং। বিজনেস হচ্ছে আপনি যখন কাজটাকে ডেলিগেট করেন অ্যাজ এ ওনার, আপনার যখন 20-25 জন এমপ্লয়ি থাকবে, আপনি যখন রেগুলার বেসিসে ট্রানজ্যাকশন করবেন, সেটা হচ্ছে বিজনেস, মানে অ্যাটলিস্ট টু মাই আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যে মাকসুদ ভাই, বাংলাদেশে অনেকে ব্যবসা করছে, অনেকে হয়তো আমরা জানি না, হয়তো $1 মিলিয়ন কামাচ্ছে, কিন্তু বাংলাদেশে বসেই। অনেকে হচ্ছে বাংলাদেশে বসেই বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেটে টাকা আয় করছে, তাহলে তারা কি বিজনেসম্যান না? তারা বিজনেসম্যান, তাদেরও এরকম 20-25 জন স্টাফ আছে, তারা ডেলিগেট করে কাজকে। কারণ $1 মিলিয়ন কাজ আপনি যদি পান আপনি 1 লাখ করতে পারবেন না, এটা সম্ভব না। There is a no human being who can do $1 million work by alone. মানে এটা কি ভাই ব্যবসার বিষয়টা এরকম যে আমি যে কোনো জায়গায় বসেই করতে পারি? Exactly. আচ্ছা ভাই, আমার এর পরের প্রশ্ন, যে পৃথিবীতে এত জায়গা থাকতে দুবাই আছে, এখন বলা হয় পৃথিবীর হাব হচ্ছে দুবাই, এবং বলা হচ্ছে দুবাই থেকে এটা কাতারে চলে যাচ্ছে, সৌদি আরবে চলে যাচ্ছে, তারপর দুবাইয়ের পজিশন থাকছে, এবং এশিয়াতেও এখন মালয়েশিয়াতে ব্যবসায়িক হাব তৈরি হচ্ছে, সিঙ্গাপুর তো আছেই। এত জায়গা থাকতে ভাই কেন আফ্রিকা? আচ্ছা, এইখানে হচ্ছে হাবের যে ব্যাপারটা, হাবে হচ্ছে ট্রেডিং হয় বেশি, ওইখানে কিন্তু কনজিউমার নাই। আপনি এক দেশের জিনিস আরেক দেশে বিক্রি করে, এবং ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, সাপ্লাই চেনটা খুব ফাস্টার। আপনি প্রোডাক্ট হচ্ছে জাহাজে করে নিয়ে আসলেন, সেটাকে আপনি প্লেনে করে অন্য দেশে পাঠিয়ে দিলেন, এটা ফাস্টার। এখন এই সেম জিনিস যদি বাংলাদেশে করেন হবে না। আচ্ছা, আফ্রিকা কেন? আফ্রিকাতে কনজিউমার আছে। ধরেন কথার কথা, আমি হচ্ছি বাংলাদেশে, আমি কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিলং করি, অ্যাটলিস্ট 11-12 বছর আগে করতাম। তো আমি যদি কোথাও যাই স্কিল বেস কোনো বিজনেস করতে চাই, তাহলে আমি তো নিশ্চয়ই ইউরোপে গেলে হবে না, নিশ্চয়ই ইউএসএ গেলে হবে না, আমাকে যেতে হবে আফ্রিকা। কারণ ওইখানে স্কিলের শর্টেজ আছে, ওইখানে স্কিলের এখনও এত শর্টেজ। কোন ধরনের স্কিলের? সব ধরনের স্কিলের শর্টেজ, নট লেবার। 5টা এক্সাম্পল দেন। নট লেবার, যেমন টেক, তারপরে হচ্ছে কি আপনার ডিজাইনার। আপনি দেখবেন আফ্রিকার ডিজাইনারদের ডিজাইন দেখলে আপনার ভালো লাগবে না। আমাদের দেশে অনেক লোকজন এই ডিজাইনের কাজ করে কিন্তু অনেক টাকা কামায়, আমার চেয়ে অনেক বেশি টাকা কামায়, ইনফ্যাক্ট আমাদের সবার চেয়ে অনেক বেশি টাকা কামায়। এরকম কোম্পানি আছে। কেন আছে? কারণ ওই স্কিলটা নাই। এবং আফ্রিকাতে আরেকটা জিনিস হচ্ছে, আফ্রিকার লোক হচ্ছে প্রচণ্ড ধরনের অলস।
এবং এটা জাস্টিফাইড। কিন্তু ভাই ওদের তো বডি স্ট্রাকচার দেখে মনে হয় ওরা মানে অনেক না না ভাই, strong। এটা হচ্ছে লেগে তারা ইরেগুলার খাওয়া দাওয়ার কারণে এরকম হয়, ঠিক আছে? ইরেগুলার খাওয়া দাওয়া করলে আপনিও দেখবেন আপনার ফিজিক্যাল ফিটনেসটা ওরকম থাকবে না, আপনার গায়ে হচ্ছে চর্বি নাই, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি ফিট, ইট ইজ নট লাইক দ্যাট। দে ডোন্ট ইট ইন এ ওয়ে উই ইট, ঠিক আছে? আর আফ্রিকার একটা ব্যাপার হচ্ছে কি, ওরা প্রচণ্ড লেজি, তো ওরা হচ্ছে এটা জাস্টিফাইড। কেন জাস্টিফাইড? মনে করেন আপনি এনে বীজ পালাইলেন, এমন ফলন হবে, ওর আর কিছু করতে হয় না। সো হি ডোন্ট কেয়ার। একটা দেশের জাতীয় ফল যখন কলা হয়, সে কলা পাকা কলারে ভাইজা খায়, তো আপনি এটাকে কি বলবেন? পাকা কলাকে ভেজে খায়। হ্যাঁ, এই যে উগান্ডাতে পাকা কলাকে ভাজা যায়, ওদের এত কলা হয়, ওরা কি করবে? কলা তো ফালাই দিতে পারবে না, অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি পোর্ট। আপনার এয়ারক্রাফটে করে পাঠাইতে গেলে অনেক কস্টিং, তো এটা তো পোষায় না। ওরা কি করে? পাকা কলাকে ভাজা খায়, অ্যাটলিস্ট তো খাওয়া যায়। আপনি খেয়েছেন? হ্যাঁ, আমি খাইছি। এখন ওদের জাতীয় ফল হচ্ছে, জাতীয় খাবার হচ্ছে মাটোকে বলে, ওটাকে কলা টলা সহ কী যায়, আমি ওটা খাই নাই, বাট আমি পাকা কলা ভাজাটা খাইছি। টেস্টি, চিপসের মতো লাগে, নাইস। এনিওয়ে, তো মাকসুদ ভাই, আপনি যখন ব্যবসা শুরু করলেন, মাকসুদ হোসেন ভাই, কখন, কিভাবে এবং কেন আফ্রিকায় ব্যবসা শুরু করলেন? আচ্ছা, আফ্রিকাতে আমার যে এরকম মানে খুব ইন্টারেস্ট ছিল তা না। আমি বাংলাদেশে আসলে বিজনেস করতাম যেটা, সেটাতে আমি খুব স্কুইজড হয়ে গেছিলাম। আমি কোনো পার্টনারশিপ কল করেও পাচ্ছিলাম না, কারোর কাছে টাকা পয়সা ব্যবসা পাচ্ছিলাম। করতেন? আমি তখন বাংলাদেশের লোকালি হচ্ছে একটা লোকাল আইএসপির মালিক ছিলাম। তো আমার প্রায় একটু বুঝিয়ে বলেন যদি। হচ্ছে কি, আমি যে এলাকায় বড় হয়েছি বাসাবো, ওই এলাকাতে, আপনি আমার প্রতিবেশী ভাই। আচ্ছা, নাইস টু নো। তো ওই এলাকায় আমার একটা আইএসপি ছিল, আমি নিজেই এটা চালাইতাম, আমার দুজন স্টাফ ছিল, ওরা ইন্টারনেট ওরিয়েন্টেড। ইন্টারনেট কানেকশন দিতাম। তখন ওই এলাকায় কেউ ছিল না, নো কত ওয়ান। সময়ের কথা বলছেন? আই এম টকিং অফ 2008-7-8, ও, সেই সময় থেকে ব্যবসা। সেই সময় থেকে ব্যবসা করতাম। তো তারপরে আই But you are কন্টিনিউ, not just looking like a 30, right? মাই বেটার হাফ উইল কিল মি। এনিওয়ে, তো তখন ওই বিজনেস করতে করতে একটা যখন এক্সপানশনের টাইম আসলো, যে একটা বিজনেসের একটা গ্রেড থাকে না, আপনি লেভেল 1 থেকে লেভেল 2-তে যাবেন, কিন্তু আপনার কাছে এনাফ পয়সা নাই, আপনি স্কিল পরিশ্রম দিয়ে লেভেল 1টা ক্রস করেছেন, কিন্তু এরপরে লেভেল 2টা ক্রস করতে গেলে আপনার যে ফান্ডিংটা লাগে সেটা আমি পাই নাই। আমি অনেক চেষ্টা করেছি, আমার অনেক বন্ধু বান্ধবরা, তাদের অনেক টাকা পয়সা ছিল, বাট দে ডিড নট গিভ মি, দে ডোন্ট ওয়ান্ট টু বি ইভেন পার্টনার্স। কারণ আমি লোন নিব না, আমি পার্টনার বানাবো, আমি লোন নিব না। আমার এটা সবসময় থিওরি ছিল, আমি লোন নিয়ে বিজনেস করবো না। তো পরে যখন না পেলাম, অনেক চেষ্টা করার পরে চিন্তা করলাম যে না, দেশের বাইরে কিছু জব টপ করি, টাকা পয়সা কামাই, যেহেতু আমার স্কিল আছে, তারপর আবার দেশে এসে কিছু একটা করবো, আবার এটাকেই কন্টিনিউ করবো। তখন আমি আই স্টার্ট সেন্ডিং সিভি, আই ডিড নট নো এনিওয়ান। মানে আপনি তো 2008-এ ব্যবসা শুরু করলেন, হ্যাঁ, তারপরে আবার চাকরি খোঁজা শুরু করলেন 2011-তে, 2011 জানুয়ারির দিকে, যখন খুব এক্সস্টেড হয়ে গেছে যে আর পারতেছি না, এইভাবে তো হয় না, আমার তো স্কিল আছে, ওয়াই আই উইল নট ট্রাই। তো সবাই বলছে যে বাংলাদেশে চাকরি করতে গেলে ডিগ্রি লাগে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু কোনো সিএসসি ডিগ্রি নাই, আই এম নট ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড। সো ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি টু গেট এ জব ইন বাংলাদেশ। কারণ বাংলাদেশের জবের প্রথম ক্রাইটেরিয়া থাকতো বিএসসি, ট্রিপলি অথবা টেকনিক্যাল বিটেক, এইসবে বিশাল বড় বড় ডিগ্রি থাকতে হবে, দেন ইউ উইল গেট এ জব অফ $100। ওকে। সো হুইচ ডাজ নট ম্যাচ উইথ মি। আমি ওই সময় $50,000 কামাইতাম, সো আমি তো $100 বেতন করবো না। সো এই জন্য আমি ইন্টারন্যাশনাল জব দেখার জন্য আমি আমার $100, দ্যাট মিন্স বাংলাদেশের আজকের রেটে আমরা বলতে পারি যে 12-14 হাজার টাকা, অ্যান্ড 2008-9 একটা বিশাল টাকা ছিল, বিশাল টাকা ছিল। ঠিক আছে? তো আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমার ইমেইলে একদম ক্রেজি ভাই, আই ডিড নট নো দ্যাট আই ক্যান ল্যান্ড এ জব আউটসাইড অফ বাংলাদেশ। পুরো একদম ধুমায়া সিভি পাঠালাম সব বাইরে, খুব বিশ্রী সিভি, এই সিভির মধ্যে কিছুই নাই। আমি একটা আইএসপি চালাইছি, আপনার হ্যাঁ ফটো তো ছিল, ফটো ছিল, তখন টিংটিঙা ছিলাম, আমার ওয়েট ছিল 45 কিলো। এনিওয়ে, তো পাঠানোর পরে পাঠানো 3-4 দিন পরে একজন রিপ্লাই ব্যাক করছে, হি ইজ ফ্রম সাউথ সুদান, হি ইজ ওয়ার্কিং উইথ দ্য টেলিকম মিনিস্ট্রি অফ সাউথ সুদান। হ্যাঁ, সাউথ সুদান। আমি ওই দেশের নাম জীবনে ফার্স্ট শুনছি, ইনফ্যাক্ট আই ডিড নট নো দ্যাট কান্ট্রি। তখন আমায় জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস কান্ট্রি, এটা তো তখনও স্বাধীন হয় না, আমি তো জানি না, ম্যাপে খুঁজে পাচ্ছি না। বলছি ইট ইজ এ পার্ট অফ সুদান, দে গোনা গেট ইন্ডিপেন্ডেন্ট ইন জুন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আই ডোন্ট কেয়ার। পরে বললো যে এরকম এরকম ফ্যাসিলিটিস, এই ব্যাপার, অ্যারাউন্ড $1,000 দিবে, বাকি সব সুযোগ সুবিধা আলাদা। আমি বলছি আলহামদুলিল্লাহ, আই ডোন্ট কেয়ার ইফ আই ডাই, আই জাস্ট গো আফটার দ্য মানি। তখন আমাকে বলছে না না, আপনার তো চাকরি এখনও হয় না, আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট, আওয়ার এমডি উইল টেক এ ইন্টারভিউ, দেন ইউ সিলেক্টেড। তারপরে ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে ওনারা সিলেকশন করলো, কন্ট্যাক্ট পেপার পাঠাইলো। কি বাংলাদেশেই হয়েছিল না স্কাইপেতে হয়েছিল, স্কাইপে হয়েছিল। তখন তো আসলে গুগল মিট টিট ছিল না, টেকনোলজি এত আপগ্রেডেডও ছিল না, স্কাইপে ছিল। আমার স্কাইপ অ্যাকাউন্ট দিয়ে, এখন তো স্কাইপ ইউজই করি না।
তখন তারপর তারা জানাইলো, আমাকে কন্ট্যাক্ট পেপার পাঠালো, কন্ট্যাক্ট পেপার সাইন করছি, তারপর আর জানি না, কেউ কোনো খোঁজ খবর নাই। দেন ইন দ্য জুলাইতে অগাস্টে আমাকে টিকিট পাঠালো হঠাৎ করে এমিরেটসের, যে এই ফ্লাইট। আরে ভাই ভিসা টিসা কয় ওরা ভিসাও দেয় না, অন অ্যারাইভাল ভিসা, বুঝছেন? আমাকে একটা চিঠি পাঠাইছে, ইফ দিস জেন্টলম্যান কাম টু দ্য সাউথ সুদান জুবা পোর্ট হি উইল গেট এ অন অ্যারাইভাল ভিসা। আরে কি জ্বালা, আমি দেখলে কিছুই জানি না। তো আমি যেদিন ফ্লাই করব তার আগের দিন যিনি আমাকে হেল্প করছে উনি আমাকে বলছে, মাকসুদ এর আগে যে ইমিগ্রেশন ক্রস করতে চাইছিল বাংলাদেশ, সে 6 বার রিজেক্টেড হয়েছিল ইমিগ্রেশন। আমি ভাই আপনি আগে বলবেন না, ওয়াই আই এম গোয়িং দেয়ার, দে গোনা রিজেক্ট মি, আই হ্যাভ নো ভিসা ইন মাই পাসপোর্ট ভাই, দ্যাট ইজ মাই ফার্স্ট ফ্লাই। এমন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাকে ইমিগ্রেশনে আটকাইছে, বলছে যে আপনার তো বিমেড কার্ড নাই, কিছু নাই, আপনার তো ডিগ্রিও নাই, আপনি যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটা বুঝবো কেমনি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আমি বলছি ভাই আপনার কম্পিউটারটা দেন, 5 মিনিটের মধ্যে যদি আপনি পুরো নেটওয়ার্ক শাটডাউন করে দিতে না পারছি, তাহলে আমার নাম, আমি যাবো না ভাই সাউথ সুদান। একদম স্টেট কার্ডে ভাই বলছি, পুলিশ আইসা দিতে কয়, বলে বাবা রে বাবা, ঠিক আছে, ইট সিমস দ্যাট আপনি খুবই সিরিয়াস। আমি বলছি ভাই তাহলে আপনি আমাকে 2011 কথা বলছি, 2011 ইমিগ্রেশনে। আমি বলছি ভাই তাহলে আমার $1000 দেন, আমি বাংলাদেশে থাকবো, আপনি দিবেন। আমি যদি সাউথ সুদানে যে $1000 পাই, ধরেন কথার কথা না পাইলাম, আমি কি হবে, মইরা যাবো, তো মরলে অসুবিধা কি, একটা লোক কমলো, সমস্যা কই ভাই, দেন। তো প্রায় আধা ঘন্টার মতো তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, দেন দে অ্যালাউড মি, ওকে ঠিক আছে, সিলচাপ্পর মারছে। তারপর আমি গেছি ইমিগ্রেশনে। এরপরে কি জানি বলে, কেনিয়ার হয়েছে এমিরেটসে গেছি হচ্ছে দুবাই থেকে কেনিয়া এয়ারওয়েজ, কেনিয়া থেকে জুবাতে যখন এয়ারপোর্টে নামছি, আমি ওই এয়ারপোর্ট দেখে আমার নিজের চোখেই পানি চলে আসছে, আমি কোথায় আসলাম। পুরো ইমিগ্রেশনে একটা মাত্র চেয়ার ছিল ইমিগ্রেশন অফিসারের, সে আমাকে দেখে ওই চেয়ারটা ছেড়ে দিয়েছে। এই হচ্ছে সাউথ সুদানে আমি রাজধানী, সেপ্টেম্বরে 27 তারিখে আমি গিয়েছিলাম। জুমার হচ্ছে এয়ারপোর্ট, জুবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রাইট। সো বাট নাও দে আর বিউটিফুল, দে হ্যাভ এসি, দে হ্যাভ অল দিস থিংস। মানে সেটা হয়তো এসি তো প্রশ্নই ওঠে না, মাত্র স্বাধীন হয়েছে, মাত্র সুদান থেকে মাত্র স্বাধীন হয়েছে, 3 মাস হয়েছে, ঠিক আছে। সো দ্যাটস মাই এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাইয়া, আপনি বললেন যে আফ্রিকার কথা, তো আফ্রিকার অর্থনীতিটা এখন কোন জায়গাতে আছে? এটা কি এখন বাংলাদেশের মতো বর্তমান অবস্থানে আছে, নাকি বাংলাদেশ থেকে খুব বেশি অনুন্নত বা বাজে অবস্থায় আছে বা পিছিয়ে আছে? অনুন্নত বলবো না, পিছিয়ে আছে বলবো না, আমি আপনাকে ইকোনমিক্যাল ইস্যুতে আপনাকে কম্পেয়ার করি। কিছু দেশ আছে বাংলাদেশের চেয়ে অনেক আগে আছে, যেমন সাউথ আফ্রিকা। ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ লাইভলিহুড, এভরিথিং ইজ টপ ক্লাস। বাট ওদের সিকিউরিটির ইস্যু আছে, কারণ ওদের প্রচুর কিডন্যাপিং হয়, প্রচুর কিলিং হয়, ঠিক আছে। নাইজেরিয়াও সেম। কিন্তু আপনি যদি ওভারঅল পুরো আফ্রিকাকে, আপনি যেটা সিকিউরিটি ইস্যুস বললেন, সিকিউরিটি ইস্যু যদি বলি, আমরা পৃথিবীর সবচাইতে উন্নত দেশ বা আমরা সবাই যেতে চাই যেখানে, বা যেই জাতির নাগরিক হতে চাই, সেটা হচ্ছে আমেরিকা। তো এখন তো দেখা যাচ্ছে ভাইয়া, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কিলিং আমেরিকাতেই হচ্ছে, এবং কিছুদিন আগেও যে আমাদের বাংলাদেশি দুজনকে হত্যা করা হলো। তো ওইখানেও কি ভাই এরকম সিকিউরিটি কি আছে আসলে? এখন এইখানেই হচ্ছে ব্যাপার, যে আপনি ধরেন ইতালি গেলেন ঘুরতে, কিন্তু আপনার বিহেভিয়ার যদি ইতালিয়ানদের মতো না হয়, তাহলে আপনার তো সিকিউরিটি সমস্যা হবেই। এই জন্য আমি বলি, হোয়েন ইউ আর এ রোম বিকাম এ রোমান। এখন প্রবলেম হচ্ছে আফ্রিকাতে যে এশিয়ানরা রোমান হইতে পারে না, কারণ তাদের স্কিন কালারের কারণে তাদেরকে ফরেনার হিসেবে ট্রিট করা হবে। এখন আফ্রিকা বলতে কিন্তু আফ্রিকার 2টা পার্ট আছে, একটা হচ্ছে সাব সাহারান আফ্রিকা, যেটা হচ্ছে ইজিপ্ট, তিউনিসিয়া, আলজেরিয়া। ওরা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক আগে আছে ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ, আপনি বলছেন ভাই ইজিপ্টের সাইড দিয়ে, হ্যাঁ ওই যে মেডিটেরিয়ানের যে পুরো সাইড দিয়ে যেই কয়টা দেশ আছে, সাইড দিয়ে যেটা গেছে, এবং ওইখান দিয়ে যে আপনার স্পেনের সাথে যেটা কাছে, মরক্কো টরক্কো, এগুলো সব হচ্ছে উন্নত দেশ ভাই। এগুলো হচ্ছে কিন্তু ওরা কিন্তু, হ্যাঁ ওরা কিন্তু নিজেদেরকে আফ্রিকান হিসেবে দাবি করতে চায় না, বাট ওরা আফ্রিকান। কারণ ওদেরকে আরবরা অনেক আগে শাসন করছে, ওরা আরবিতে কথা বলে, ওরা নিজেদেরকে আরব ভাবে, বাট ওরা আরব না, ওরা হচ্ছে আফ্রিকান, ঠিক আছে। এটা অনেকেই মাইন্ড করে, হ্যাঁ ওরা অনেক মাইন্ড করে। তো আর বাকি নিচের দিকে যে অংশ, হাফ পার্ট যেটা সাব সাহারার নিচে, যেটা ইস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, এই পাশে সোমালিয়া টোমালিয়া সব মিলে, ওদের যে ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, এটা হচ্ছে বাংলাদেশে 2001-2 সালে যখন কেউ ব্যবসা করতো না, সবাই চাকরি করতে চাইতো, টাইপের চাকরিতে যেত। তারপর হচ্ছে বাংলাদেশে তখন বিজনেসে এতটা ব্রুমিং হয় নাই, মানুষ বিজনেসকে এত অ্যাপ্রিসিয়েট করতে পারতো না, ঠিক আছে। অনেকের টাকা থাকতো, বলতো আর দূর ওই শালায় ব্যবসা করে, দূর, মানুষ মেয়েও বিয়ে দিত না। হ্যাঁ, মানুষ ক্যালকুলেট করতো আপনার পরীক্ষায় ফার্স্ট হয়েছেন কিনা, আপনি ইংরেজিতে পড়েন কিনা ঢাকা ইউনিভার্সিটিতে, বা আপনার অন্য কোনো পিএইচডি আছে কিনা, হ্যাঁ এরকমভাবে ক্যালকুলেট করতো, যেটা এখন নাই। তো আফ্রিকা ঠিক ওই মুহূর্তে ওই জায়গায় আছে। তার মানে হচ্ছে স্কোপটা, মানে আমরা কি ভাই বলতে পারি যে আফ্রিকা এখন বাংলাদেশ থেকে মানে অলমোস্ট প্রায় মিনিমাম হলো 20 বছর পিছিয়ে আছে? আমি বছরের ক্যালকুলেশনে যাবো না, ওরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি আগায় আছে। যেমন হচ্ছে ধরেন বিহেভিয়ার,
ওরা কিন্তু খুবই নাইস বিহেভিয়ার, খুব সফট বিহেভিয়ার ওদের। ওরা কিন্তু রাফ টোনে কথা বলতে পারে না। আমি আপনি যেরকম শাউট করে কথা বলি, ওরা কিন্তু সেটা করে না। ওরা গাড়ি চালানোর সময় গাড়ির থেকে ময়লা রাস্তায় ফেলে না, হর্ন বাজায় না। হর্ন বাজানোটা হচ্ছে একটা বেয়াদবি। আমি আমার পুরো লাইফে মনে হয় আফ্রিকাতে যেই কদিন ছিলাম, আমি মনে হয় 3-4 বার সর্বোচ্চ হর্ন বাজাইছি। ইট ওয়াজ নট রিকোয়ার্ড। যখন বাংলাদেশে গাড়ি চালান, বাংলাদেশে চালালে হর্ন না বাজালে রিক্সাওয়ালা আমার গালি দেয়, বলে যে আরে শালা গাড়ি দিয়ে হর্ন বাজায় না, লাগাই দিছে। সো এটা একটা রিয়েলিটি। তো ভাইয়া আমি ব্যবসা করতে চাই, আমার কাছে টাকা আছে, আমি ভাই কেন ভাইয়া ইউরোপে টাকা ইনভেস্ট করব না? আমি ভাই কেন ভাইয়া মালয়েশিয়া টাকা ইনভেস্ট করব না? আমি কেন ভাই দুবাইতে ইনভেস্ট করব না? আমি এখন দেখছি যেমন আমরা যেটা শুনি বাংলাদেশ থেকে ভাই, যে ওয়ার্ল্ড ওয়াইড এখন বিজনেসের যে পুরো ইকোনমিটা আছে এটা হচ্ছে এখন মিডল ইস্ট বেস যাচ্ছে। গলফ কান্ট্রি এখন লিড করছে কে? আরব আমিরাতের দুবাই। সঠিক। এরপরে মনে করা হচ্ছে যে লিড করবে কাতার, কাতার, সৌদি আরব। সৌদি আরব। তো এখন মানুষ ওই কেন্দ্রিক ইনভেস্ট করার, শিফট করার, ইভেন আপনার এখন এই ইউরোপিয়ানরা, আমেরিকানরা যারা সাকসেসফুল হচ্ছে, ভালো টাকা পয়সা কামাচ্ছে, তারা ভাই এখন মিডল ইস্টে সেটেল ডাউন হচ্ছে। তো ভাই সেইখানে আমি যদি ইনভেস্ট করি, আমার কাছে টাকা থাকে, ভালো লাইফ, পশ লাইফ লিড করছে, আমি কেন আফ্রিকা ইনভেস্ট করব? কেন আমি মিডল ইস্টে ইনভেস্ট করব না? এইটার ভাই একটা অনেক বড় একটা কারণ হচ্ছে কি, মিডল ইস্টের ইকোনমিটা আমার কাছে সবসময় ফেক ইকোনমি মনে হয়েছে। দে ডোন্ট প্রডিউস এনিথিং এক্সেপ্ট ফেক অয়েল। কেন, এটা বুঝিয়ে ভাই বলবেন? দে ডোন্ট প্রডিউস এনিথিং এক্সেপ্ট অয়েল, অ্যান্ড অয়েল সামডে ইজ গোনা ফিনিশড। অ্যাবসলিউটলি রাইট। And look at the war right now. They're dying. They don't have any resource. ভাই একটা দেশকে সার্ভাইভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ল্যান্ড থাকতে হবে, এগ্রিকালচারাল ল্যান্ড থাকতে হবে, যেটা নাই মিডল ইস্টের। এটা ইনসিকিউর। আপনার অনেক টাকা আছে, আপনার যদি খাওয়ার জিনিস না থাকে, তাহলে আপনি এই পশ লাইফ দিয়ে কী করবেন বলেন? তাই। আর ইউরোপিয়ানরা ওইখানে যায় হচ্ছে ভ্যাকেশন কাটাইতে। ওকে। দে হ্যাভ এ লট অফ মানি। গরম, তারা শীতের দেশে থাকে, তাদের গরম লাগাইতে হবে, ভিটামিন ডি লাগাইতে হবে। আমার তো ভিটামিন ডির অভাব নাই, বাংলাদেশে অনেক ভিটামিন ডি আছে। সো ওয়াই ইউল গো দেয়ার, রাইট? আপনি দেখতে হবে আপনার রেস্টুরেন্টটা কোথায়। আমাদের মানে ভাই আমি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করি, ধরেন আমার কাছে ভাই এখন বাংলাদেশি টাকায় আমার কাছে 2 কোটি টাকা আছে, সঠিক, আমি ব্যবসা করব। মাকসুদ ভাই আমাকে ইমপ্রেস করলো যে সাদি ভাই 2 কোটি টাকা আফ্রিকা ইনভেস্ট করেন। সঠিক। এর মধ্যে আমাদের রিচি ভাই আসলেন, উনি বললো যে ভাই আপনি দুবাইতে ইনভেস্ট করবেন। তো রিচি ভাই অনেক কারণ দিলেন যার ফলে আমার মনে হচ্ছে আমি দুবাইতে ইনভেস্ট করব। তো মাকসুদ ভাই আমাকে কি কি বুঝাবেন যার ফলে 2 কোটি টাকা আমি দুবাইতে ইনভেস্ট না করে আফ্রিকাতে করব? দুবাইতে ইনভেস্ট করলে ভাই আপনি রিটার্ন কত দিনে পাবেন? এই 2 কোটি 20 বছর। আর আফ্রিকাতে করলে আপনি 5 বছরে পাবেন। যদি সেক্টরের কথা বলি ভাই, সেটা ক্ষেত্রে কোন সেক্টর হতে পারে? এটা সবচেয়ে ভালো সেক্টর হচ্ছে লাগে এগ্রিকালচার, ফলোড বাই মাইনিং, তারপরে ফলোড বাই ট্রেডিং, তারপরে ফলোড বাই হচ্ছে রিয়েল এস্টেট করতে পারেন। মাইনিংটা যদি বুঝিয়ে বলেন। মাইনিংটা হচ্ছে যেমন ধরেন হচ্ছে কপার। আমরা কিন্তু বাংলাদেশে কপারের অনেক শর্টেজ আছে, আপনি জানেন কিনা জানি না। কপারটা কি কাজে ইউজ করা হয়? কপারটা সব কাজে ইউজ করা হয়। আপনি যে ইলেকট্রিসিটির যে তারটা দেখেন না, কপার, সেখানে কপার ইউজ হয়। কপার। সো আমার ব্যাটারি থেকে ব্যাটারির যে কানেকশন, সেটাতে কপার ইউজ জি। হয়, রাইট? সেই কপারটা হচ্ছে আফ্রিকাতে মাইনিং করে হচ্ছে চাইনিজরা। আচ্ছা। তারা মাইনিং করে চায়নাতে নিয়ে যায়, সেইখান থেকে আমরা কিনি। ওকে। তাহলে আমি কি মাঝখানে 2টা দেশে পয়সা দিলাম, সঠিক? আমি কিন্তু এটা ডিরেক্টলি সোর্সে যেতে পারি। এটা কি সম্ভব হয়? ওইখানে কি আপনার ওই অবস্থা আছে? যেমন দেখা যায় যে উপনিবেশিক আমলে বা অন্য সময়গুলোতে যে চ্যালেঞ্জ হয়েছে, যে এখনও তো ফ্রান্স অনেকগুলো দেশকে অকুপাইড করে রেখেছে আফ্রিকা, যেখানে গোল্ড হান্ট করছে। সঠিক। এখন ওই ক্ষেত্রে কি ভাই আমরা ওইখানে গিয়ে কি ওগুলা কি আমরা সোর্সিং করতে পারবো বা ব্যবসা করার সুযোগ আছে? অবশ্যই পারবো। সেটার জন্য আমাদের হচ্ছে গভর্নমেন্ট লেভেলে একটা কন্ট্রাক্ট থাকতে হবে। গভর্নমেন্ট লেভেলে কন্ট্রাক্ট থাকলে হবে কি, আপনি সিকিউর থাকবেন। এখন গভর্নমেন্ট লেভেলে তো ভাই আমি তো এখন বাংলাদেশে ব্যবসা করি, কারণ আমার কাছে 2 কোটি টাকা। এখন 2 কোটি টাকা আমি 2 কোটি টাকা হয়তো মিডল ইস্ট ইনভেস্ট করবো বা আফ্রিকাতে, আমার কোনো এখানে কানেকশন নেই। কীভাবে কানেকশন করবো গভর্নমেন্টের সাথে? বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কানেকশন করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ধরেন $20,000 সাথে নেবেন, নিয়ে আপনি হচ্ছে যেই দেশে মাইনিং করবেন বা যেই দেশে ব্যবসা করতে চান, সেই দেশে যায় 6 মাস থাকবেন, একদম মানবেতর জীবনযাপন করবেন। নর্মাল একটা মানুষ যেভাবে জীবনযাপন করে আপনি সেভাবে জীবনযাপন করবেন। 6 মাস জীবনযাপন করলে আপনি অনেকগুলো প্রবলেম পাবেন। সেই প্রবলেমের সলিউশন আপনি বাংলাদেশি ওয়েতে এটা সলভ করার চেষ্টা করবেন। ওকে। হয় বাংলাদেশ থেকে নেবেন, নাহলে দুবাই থেকে নেবেন, নাহলে চায়না থেকে নেবেন, নাহলে পাশের দেশ থেকে নেবেন। ওকে। আমি এটার একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা সাউথ সুদানে যখন কনস্ট্রাকশন শুরু করলাম, সাউথ সুদানে কিন্তু কোনো পোর্ট নাই। জি। সাউথ সুদানের লোকাল মার্কেট থেকে আমি যদি রড কিনতাম, তাহলে আমার খরচ হতো $1,500 পার মেট্রিক টন। ওকে। আমার উগান্ডাতে অফিস আছে। এটা কত সনের কথা বলছেন? এটা 2021-এর কথা বলতেছি। জি। তারপর আমি কি করলাম, আমার উগান্ডার অফিস আছে, আমার উগান্ডার অফিসটা বললাম তুমি আমাকে রড প্রকিউর করে দাও, ইউ উইল এক্সপোর্ট ইট টু সাউথ সুদান।
আমাকে $940, আমার অফিস আমাকে $940, উগান্ডার অফিস $940 আমাকে লট কিনে দিল, তাহলে এনে কত টাকার ব্যবসা হলো? সি, সো স্মল থিংস মেক্স ম্যাটার্স। আপনাকে আমি যেটা বলি সবসময় যে আপনাকে লোকাল নলেজটা থাকতে হবে। আফ্রিকাতে অপারেট করার জন্য আপনি যেই দেশে অপারেট করতে চান সেই দেশের লোকাল নলেজটা একদম মাস্ট। আমরা উগান্ডাতে কোম্পানি খোলার আগে আমি 2 বছর ফ্লাই করে গেছি, উগান্ডার লোকজনের সাথে গল্ফ খেলছি, আড্ডা মারছি, গল্প গুজব করছি, ঘুরছি ফিরছি, অনেক কিছু দেখছি। দেন উই স্টার্ট বিজনেস। আমরা চাইলেই কিন্তু করতে পারতাম, আমাদের টাকা ছিল, এটা কোনো ব্যাপার না। $2-4-5 লাখ লস খাওয়া এটা কোনো আমাদের কাছে সমস্যা ছিল না, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা খুব স্মল স্টেপে আমরা বর্ডার দিয়ে জিনিসপত্র আনতাম, দেখতাম কত টাকা ট্যাক্স হয়, তারপর দেখতাম ট্যাক্স ফাঁকি দিয়ে কোনোভাবে আনা যায় কিনা, আল্লাহ জানে ওরা শুনতেছে কিনা, এরকম আমরা কইরা টইরা দেখছি যে হ্যাঁ ঠিক আছে এটা সাস্টেনেবল। দেন উই ওয়েন্ট টু দেয়ার। ভাই তার মানে কি আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর কোনো দেশে ব্যবসা করতে চাই তাহলে ওখানে গিয়ে আমার লোকালি থাকতে হবে থেকে আমার মতো করে বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। এক্স্যাক্টলি, কারণ তারপরে আমার ব্যবসা শুরু করতে হবে। এক্স্যাক্টলি, নাইলে আপনি কি করবেন জানেন, আপনার বিশাল ওই $2 কোটি যে কোনো দেশে গেলে আপনার লস হবে। গল্প ভাই শোনানো যাবে, আমি আপনাকে অনেক লুক্রেটিভ গল্প, দুবাইতে অনেক লুক্রেটিভ গল্প আছে। $2 কোটি দিয়ে কিনবা, 5% ডাউন পেমেন্ট, আমি তোমাকে রিয়েল এস্টেট কিনে দিব, 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, পাম জুমেরাতে, হ্যাঁ রিটার্ন হচ্ছে এই কি 10 বছরে 15 বছরে। ভাই আপনি তো ভাড়া দিতে পারবেন না, আপনি ভাড়া দিলে না রিটার্ন হবে, তাই না? কে ভাড়া নিবে ভাই? যে $3000 দিয়ে ভাড়া নিবে সে কিনতেও পারে, তাই না? সে কিনবে। এবং দুবাইতে অনেক মানুষ ফ্ল্যাট কিনা ধরা খাইছে, এই কারণে ধরা খাইছে, কারণ এটা রিটার্ন ভ্যালু নাই। ঠিক আছে ভাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি আফ্রিকাতে ব্যবসা শুরু করতে চাই, কিভাবে করব? তাহলে আফ্রিকার যে ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে সেখানে আপনি যে স্কিলটা জানেন সেই স্কিলের জন্য জব খুঁজেন। জব যদি ল্যান্ড করাইতে পারেন, ঠিক সেই স্কিলের উপর বেস করে জব করবেন 1 বছর 2 বছর, তারপরে সেটাতে আপনি ব্যবসা শুরু করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমি আফ্রিকার কোন দেশে ধরেন ভাই আমি এখন ব্যবসা শুরু করতে চাচ্ছি, আপনি বললেন আমি আমি ইংরেজি ভালো জানি, ইংরেজি শেখাতে চাই, এখন আফ্রিকার কোন দেশে যাব? ইংরেজি শেখানোর ব্যবসা ভাই আফ্রিকাতে চলবে না, আফ্রিকান ইংলিশ মিডিয়াম স্কুল অনেক বেটার। আচ্ছা, তাহলে আমি কোন স্কিল নিয়ে যেতে পারি? আপনি অন্য স্কিল নিয়ে যান। আপনি ধরেন যেমন আমি টেক গাই, কথা আমি টেক খুব ভালো মতো বুঝি, তা আমি যেটা বুঝি সেই জন্য আমি সেই সব কোম্পানিগুলোতে চাকরির জন্য অ্যাপ্লাই করব। আমি একদম আপনার কাছে স্পেসিফিক জানতে চাই, ধরেন বাংলাদেশে তো আপনি জানেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইওবি, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, আরও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বেশি স্টুডেন্ট পাচ্ছি, পাশাপাশি সরকারি ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ সব জায়গারই আছে। ওইখান থেকে কোন কোন সাবজেক্টে যারা পড়াশোনা করছে তারা ওইখানে গিয়ে ওই স্কিলটা ইউজ করবে, মানে ইউনিভার্সিটি থেকে যা শিখছে ওইটা দিয়ে কি আদৌ সে আফ্রিকাতে ব্যবসা করতে পারবে? না ভাই, ইউনিভার্সিটি স্কিল ওইখানে ইট উইল নট ওয়ার্ক। আর সবচেয়ে বড় কথা কি বাংলাদেশের ছেলেপেলেদের একটা খুব বাজে সমস্যা হচ্ছে কি জানেন, তারা নিজেদেরকে বিশাল বড় জমিদার ভাবে। এই জমিদারি ভাব থাকলে না আপনি দেশের বাইরে সার্ভাইভ করতে পারবেন না। ওই আমেরিকা যায় থালা বাসনই ধোয় একটা আনটিল সাম পয়েন্ট, কিন্তু অন্য জায়গায় যায় ধুবে না নিজের জন্য, বুঝছেন না? সো এইখানে একটা বিগ ডিফারেন্স আছে, এটা মেন্টালিটির ব্যাপার ভাই। তাহলে কোন স্কিলগুলো নিয়ে যেতে পারি আমরা? আপনার স্কিল মানে আমার গোল আমি ব্যবসা করবো ভবিষ্যতে, তাহলে ব্যবসা করব, স্কিলটা শিখে আপনি যাব। টেক লাইনে করতে পারেন, এগ্রিকালচারে করতে পারেন। ওরা কিন্তু এগ্রিকালচারে জানে না এক লাইনে যে সিড করলে ওই সিডে ভালো ফলন হয়, আচ্ছা ওরা জানে না। আচ্ছা, তার মানে ভাই আমি আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, মানে আইটি ওরিয়েন্টেড, যেমন যারা সিএসসি তে পড়াশোনা করছে, আইটি করছে, ওয়েবসাইট ডেভেলপ করছে, যেমন সোলারের ব্যবসা আছে ভাই, সোলারের ব্যবসা করছে, হিউজ বিজনেস আছে, সোলার আছে। মানে আমি যদি ভাই এগুলো ক্যাটাগরাইজ করি, আমি 1 নাম্বার কোনটা রাখবেন আপনি? 1 নাম্বার রাখবো মানে আমার কাছে টাকা নাই, আমি ওই স্কিলটা শিখে ওইখানে গিয়ে ব্যবসা করব ইন ফিউচার। হ্যাঁ, সেটার জন্য আপনি করতে পারেন 1 নাম্বার কি সোলার, তারপর আইটি, তারপর এগ্রিকালচার, তারপর ফুড। আচ্ছা, ফুড প্রসেসিং কেন বলি, যেমন সাউথ সুদানে বছরে 3 বার আম হয়। আমি ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা আম খাও না কেন? দেখতাম আম গাছ থেকে পাইকা পুরা যায়, আমরা নিয়ে যেয়ে খাইতাম, অথবা আমরা পয়সা দিয়ে গাছ থেকে আম পাড়ায় খাইতাম। ওরা বলে আমরা আম খাই না, আম খাই বাচ্চারা, আমরা খাই জুস। বুঝতে পারছেন? এটা রিয়েলিটি। সো ওদের থিঙ্কিং প্রসেস হচ্ছে এরকম। সো আপনি ওইখানে যদি ফুড প্রসেসিং দেন, আরেকটা আছে লেদার ইন্ডাস্ট্রিজ, কারণ ওদের কোনো লেদার ইন্ডাস্ট্রিজ নাই। আচ্ছা, তো আপনি যদি ছাগলের তারপর গরুর বিফ, যেই আমরা যে কাউ হিট বলি, ওইটা যে পান, সেটাকে প্রসেস করার কোনো জায়গা নাই। এই জন্য অনেক দেশে ওরা ওই চামড়াটাকে খেয়ে ফেলে। জি, নাইজেরিয়াতে কিন্তু চামড়া খেয়ে ফেলে, পশমটা উঠে চামড়াটা সিদ্ধ করে খেয়ে ফেলে। আমার প্রশ্ন হচ্ছে ওইখানে জনসংখ্যা কি অনেক? বাংলাদেশে অনেকে বলে যে বাংলাদেশে যে কোনো ব্যবসা শুরু করলে পরেই সেটা চলে, কারণ বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি। কিন্তু বাংলাদেশে সেই ব্যবসা কি সাস্টেনেবল হয়, এটা জিজ্ঞেস করেন। আর আফ্রিকাতে কি সাস্টেনেবল হবে বা জনসংখ্যা আছে? কারণ আপনি ডে ওয়ানেই প্রফিট করতে পারবেন না, আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট।
হাউ মেনি ডেজ, হাউ মেনি মান্থস, হাউ মেনি মানে ধরেন আমাদের ক্যালকুলেশন হচ্ছে আপনি যদি একটু কোনো টাকা ইনভেস্টমেন্ট করেন সেটা সেই অপারেশন 6 মাসের মধ্যে সাস্টেনেবল হতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু বার্ন এনি মানি উইদিন দ্য 1 ইয়ার ইট উইল স্টার্ট মেকিং প্রফিট। লাইক লেটস সে যদি এটার ইনভেস্টমেন্ট হয় $3 লাখ, তাহলে সে মাসে $10,000 সে প্রফিট বানাবে, ঠিক আছে? আফটার দ্যাট উইদিন 2 ইয়ার্স আপনার যে ইনভেস্টমেন্ট করছেন $3 লাখ সেটা উঠা যেতে হবে। $10,000 করে 12 মাসে 1,20,000, সাথে হচ্ছে আপনি ওই যে যুদ্ধ লাগলে আরো একটু বেশি প্রফিট হবে, সব মিলে আপনি 2-2.5 লাখ টাকা উঠা ফেলবেন। আচ্ছা, মানে আমি তো এখানে ব্যবসা করতে চাচ্ছি, অনেক কিছু করতে চাচ্ছি, আলটিমেটলি কি আমরা লাইফটা জীবনটাকে এখানে সেভ ভাই? ভাই, আমরা তো আফ্রিকা মানেই দেখি যে ওই যেটা পিকআপ নিয়ে দৌড়াচ্ছে, পিছন সাইড দিয়ে একজন না, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আফ্রিকাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে ওইখানে থাকলে, আর আফ্রিকার মানুষ কিন্তু খুব সহজ সরল। আচ্ছা, আফ্রিকার ভাই কোন কোন, মানে আমি তো আপনাকে বলি ভাই, আফ্রিকার কোন কোন দেশে আমার যাওয়া উচিত না, যেখানে পরিবেশ, মানে যেখানে হচ্ছে এখন আপনি যদি যুদ্ধ চলছে? ফ্রেঞ্চ কলোনিতে যেতে চান, আই উড সে বিগ নো। আচ্ছা, ফ্রেঞ্চ কলোনিজ কোন দেশগুলো? এইটা হচ্ছে ডিয়ার কঙ্গো, তারপর ওদিকে হচ্ছে মালি, যত ধরনের ফেরোসাস কান্ট্রি আছে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ফ্রেঞ্চ কলোনি। ফ্রেঞ্চ কলোনি, মালি, তারপর ভাই আর কোন কোন দেশ? আর হচ্ছে গিয়া আপনার ওয়েস্ট আফ্রিকাতে কয়েকটা আছে, যেমন হচ্ছে জিম্বাবুয়ে, এখন একটু আনস্টেবল। জিম্বাবুয়ে ফ্রেঞ্চ না, ব্রিটিশ কলোনি, বাট স্টিল ইট ইজ আনস্টেবল। জি। সো এইসব কান্ট্রি আপনি হয়তো অ্যাভয়েড করতে পারেন। সোমালিয়া যেমন, সোমালিয়া সরকার ক্যাপিটাল সিটির বাইরে নিজেই যেতে পারে না, অথচ সোমালিয়া হ্যাজ এ বিগ কোস্ট লাইন। ওকে। এটা অনেক ইন্টারন্যাশনাল ডিসপিউট আছে, ইন্টারন্যাশনাল অনেক কারিসীমা আছে। প্রবলেম হচ্ছে কি, আফ্রিকানদের ভালো চায় না, ওকে। ঠিক আছে? এইখানে হচ্ছে এটা কি ভাই, মানে একটা দেশের সাথে আফ্রিকা বলতে আমরা মনে করি, যেটা আমরা ভাবি যে হয়তো তারা হচ্ছে একটু আমাদের চাইতে, তাদের স্কিনে একটা ডিফারেন্স আছে, তারা আমাদের চেয়ে টল হয়, তাদের ফেস কাটিংও অনেক চেয়ে পরিচিত, কিন্তু আমরা যেটা নর্মালি ভাবি যে তারা একটু আমাদের চেয়ে একটু ডার্ক হয়, কালো হয়, বা একটু টল হয়। তো আফ্রিকানরা কি ভাই সবই একই রকম, নাকি তাদের মধ্যে আবার ডিফারেন্সিয়েট আছে? না, সবাই মোটামুটি একই রকম, খালি হচ্ছে সাব সাহারান কান্ট্রির লোকজন হচ্ছে একটু হোয়াইট হয়, আমাদের মতো হয়, ব্রাউন আছে, হোয়াইটও আছে। সাব সাহারান বলতে ভাই কোন মানে জায়গা? ইজিপ্ট, তিউনিশিয়া, ইয়েমেন, মানে যেখানে যে মুসলিম কান্ট্রি, হ্যাঁ মুসলিম কান্ট্রিগুলো যাতে ওই মেডিটেরিয়ান সি বরাবর, খেলাফত ছিল, হ্যাঁ বাল্টিক সি, আব্বাস খেলাফত ছিল, মেডিটেরিয়ান আর হচ্ছে লোহিত সাগরের আশেপাশে যে কটা দেশ আছে ওরা জিব্রাল্টার প্রণালীর আশেপাশে, হ্যাঁ। স্পেনের নিচ দিয়ে। স্পেন, সুদানও কিন্তু নিজেদেরকে আরব দাবি করে, বাট সুদান হচ্ছে কমপ্লিটলি আফ্রিকান। কমপ্লিটলি আফ্রিকান। আফ্রিকান দুইটা ট্রেড থাকে, একটা হচ্ছে কি আপনার চুল কোঁকড়ানো থাকবে, জি। আর একটা হচ্ছে কি আপনার স্কিন কালার ডার্ক হবে, যে কোনো একটা থাকলেই আপনি আফ্রিকান। আচ্ছা, আফ্রিকান হতে হলে কি ভাই, আমার চুল চুল হচ্ছে কোঁকড়ানো কোঁকড়ানো, কার্লি হেয়ার থাকে, কার্লি হেয়ার হবে, আর হচ্ছে আমার ডার্ক হবে ফেসের কালার, মানে বডি কালার, স্কিন যে কোনো কালার, একটা হইলেই আপনি আফ্রিকান। আফ্রিকান। দেখবেন মরক্কান অনেক ফর্সা, চুলগুলো হচ্ছে কোঁকড়ানো। আচ্ছা, আমরা ইজিপ্টে তো দেখি, হ্যাঁ কোঁকড়ানো চুল দেখবেন আপনি, দেখেন সার্চ দিয়া এভারেজ ইজিপ্ট ম্যান কি আছে, কোঁকড়ানো সব। আমার চুলও তো কোঁকড়ানো। না, আপনারটা কোঁকড়ানো না। আপনি আফ্রিকা গেলে আপনার ট্রাফিক পুলিশ থামায় আপনার চুল চেক করবে এটা উইক কিনা, আমাকে চেক করতে আগে, বুঝছেন? আমাকে অনেক ট্রাফিক পুলিশ থামায়, মাকসুদ তোমার চিন্তা মানে তুমি কি, আমি তখন চুল বড় রাখতাম, ও বলতো দেখি তোমার চুল কি আলগা নাকি। ও ভালো কথা, উইগের ব্যবসা আছে, বুঝছেন? তাই? এটা ইন্ডিয়ানরা কন্ট্রোল করে, বাই দ্য ওয়ে। আচ্ছা, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজরা বিশাল মার্কেট, প্রতি 15 দিনে একটা মেয়ের উইক চেঞ্জ করা লাগে। মানে চুল চেঞ্জ করা লাগে? হ্যাঁ, মানে চুলের উইক চেঞ্জ করা লাগে কেন? ও তো চুলের, ওর তো কোরকার চুল, ছোট চুল, ওটার সাথে ও বাইন্ডিং করে চুলগুলাকে। ওরা কি চুল বড় করে না ভাইয়া? ওদের চুল বড় হয় না তো ভাই, কার্লি চুল কি বড় হয়? ওদের যা দেখেন বিভিন্ন ডিজাইনের চুল, এগুলো সব আলগা চুল। আফ্রিকান মেয়েদের তো এটা একটা ভিউজ বিজনেস, বিশাল বিজনেস ভাই। এই ব্যবসাটা করে কারা? ইন্ডিয়ানরা করে, চাইনিজরা করে। ইন্ডিয়ানরা, চাইনিজরা। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন তো, আমি ব্যবসা করতে চাই, আমি আফ্রিকাতে কোন কোন ব্যবসা এখনই করতে পারি যেটা প্রফিটেবল হবে? আমাকে 5টা ব্যবসা বলেন। এখনই যদি করতে চান তাহলে ভাই আপনাকে করতে হবে হচ্ছে, এটা ক্ষেত্রে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে ভাই, বুঝছেন? জি। আপনি ইকুইপমেন্টের ব্যবসা করতে পারেন, হেভি ইকুইপমেন্ট, যেমন কি ভাই? হেভি ইকুইপমেন্ট যেমন হচ্ছে ওরা হচ্ছে প্রচুর রেন্টিং করে, কেউ কিন্তু ইকুইপমেন্ট কিনে না, যেমন এগ্রিকালচারের জন্য যেসব হেভি ইকুইপমেন্ট লাগে সেগুলো করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে ওদের হচ্ছে ম্যারিন কোনো কিছু নাই, কোনো শিল্প নাই, ম্যারিন ইন্ডাস্ট্রিগুলো কিছু নাই, নৌকা এগুলো কিছু বানাইতে পারে না। ইজিপ্ট পারে, বাট ওরা আসলে ওই বিজনেস এক্সপান্ড করার ব্যাপারে অত আগ্রহী নাই। আপনি কি জানেন কিনা জানি না, ব্রিটিশরা কিন্তু এক সময় বাংলাদেশ থেকে লোক ধরে নিয়ে যেত টু মেক শিপ। বাংলাদেশ তো এই শিল্প অনেক উন্নত ছিল, অনেক উন্নত ছিল, এখনো ইনফ্যাক্ট আছে। তো এইটাতে কিন্তু একদম আনবিটেন, কারোর কোনো ইন্টারেস্ট নাই, আনবিটেন, ঠিক আছে? আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যে ফুড প্রসেসিং। আপনি ইমিডিয়েটলি ফ্যাক্টরি সেট আপ করবেন, আপনি ইউ স্টার্ট মেকিং জুস, ইউ সেল ইট টু আউটসাইড।
লোকাল মার্কেটে না। লোকাল মার্কেটে কনজিউমার কম ভাই, লোকাল মার্কেটে বেচতে হবে যেই দামে, সেই দামে কনজিউমাররা এখন কিনবে না। আপনার জনসংখ্যা বাড়বে 2050-এ, তখন আপনি বেচতে পারবেন। ওকে, তারপরে 4 নম্বর ব্যবসা ভাই। 4 নম্বর ব্যবসা ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার মানে কিভাবে করবো ভাই? ওই যে বাংলাদেশ থেকে বাংলাদেশ পাঠাবেন, আফ্রিকাতে পাঠাবো। সীমান্ত ক্রস করবে, মরক্কো দিয়া ঢুকবে ইউরোপে, স্পেনে, দ্যাট কুড বি এ বিজনেস। 5 নম্বর ভাই। পিপল আর ডুইং ভাই, পিপল আর ডুইং। 5 নম্বর সুইডেন বইলা সুদান পাঠায় দিছে, এরকম লোকও পাইছি, বুঝছেন? আমারও কিন্তু ভাই একটা প্রতিষ্ঠান আছে ভিসা কোড বিডি, আমরা টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি, যদি আমরা তা করি না। আচ্ছা বলেন ভাই, 5 নাম্বার হচ্ছে লাগা আপনি হচ্ছে এডটেকে হচ্ছে লাগা একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। এডটেকের সুবিধা হচ্ছে অ্যাপটেক বলতে ভাই কোনগুলো ওয়েবসাইট, ই-কমার্স? না এডুটেকে আপনি করতে পারেন ইংলিশ না, আপনি এডুটেকে করতে পারেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। আচ্ছা, টেকনিক্যাল, মানে এগুলা কি ভাই টেকনিক্যালি শেখানোর জন্য? এক্স্যাক্টলি। মানে প্র্যাকটিক্যালি ওরা তো ও লেভেলের ওই যে ব্রিটিশ কারিকুলাম ফলো করে, অনেকে আচ্ছা। হচ্ছে লাগে আপনার ওই কানাডিয়ান কারিকুলাম ফলো করে। এই দুই কারিকুলামের জন্য আপনি কন্টেন্ট বানান, টার্গেট করবেন আফ্রিকান মার্কেট, ব্রিটিশ কলোনি, 14টা দেশ 15টা দেশ আছে। আচ্ছা ভাই, তাহলে আপনি যে ব্যবসাগুলোর কথা বললেন, এটা কোন কোন দেশে আমি ইনভেস্ট করতে পারি? যেমন ফার্স্ট আপনি কি বললেন ব্যবসা আপনি ভাই ইনভেস্টমেন্ট করার জন্য যেটা বললেন, সেটার জন্য তাহলে আমি কোন কোন দেশে ইনভেস্ট করব? আপনি আপনি ফার্স্টে হচ্ছে বললেন, ফার্স্টে যে ব্যবসাটার কথা বলেছেন ভাই, সোলার ভাই যে কোনো দেশে করতে পারেন, প্লিজ ফিল ফ্রি। পুরো আফ্রিকাতে রোদের মানে কোনো অভাব নেই। হ্যাঁ, ওইখানে ভাই আমাকে এটা মেক শিওর করতে হবে যে দেশটা স্টেবল কিনা। এক্স্যাক্টলি, আপনি সেটা করতে পারেন। রুয়ান্ডা খুবই স্টেবল, উগান্ডাতে করতে পারেন, উগান্ডা খুবই স্টেবল। হ্যাঁ। তারপর হচ্ছে তানজানিয়াতে করতে পারেন, তানজানিয়া খুব স্টেবল এবং বিউটিফুল কান্ট্রি। ওকে, কেনিয়াতে করতে পারেন, বাট কেনিয়ার ইকোনমিটা হচ্ছে বাংলাদেশের মতো, মানে ভাই আপনি আমাকে সাজেস্ট করেন যে ওইটা স্টেবল। ইস্ট আফ্রিকাতে পুরোটা আপনি আচ্ছা, করতে পারেন। আর তারপরে ভাই সেকেন্ড বিজনেস বলেন, মেরিনের কথা বলেন। মেরিনটা করতে পারবেন হচ্ছে নাইল নদের আশেপাশে যেসব দেশগুলো আছে দেশের তাদের নামগুলো সাথে। যদি বলেন। উগান্ডা, রুয়ান্ডা, সাউথ সুদান, আর হচ্ছে এদিকে হচ্ছে ইথিওপিয়া। আচ্ছা, আর তারপরে যেটা বলেছেন যেন ফুড প্রসেসিং করতে পারবেন হচ্ছে উগান্ডা, কেনিয়া, ওদের অ্যাভোকাডো আছে, কেনিয়াতে অ্যাভোকাডো আছে, উগান্ডাতে অ্যাভোকাডো আছে। অ্যাভোকাডো হচ্ছে সবচেয়ে চিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এত বড় হয় অ্যাভোকাডো সাইজ। ওকে, আমি প্রতিদিন 3 বেলা খাইতাম একটা অ্যাভোকাডো, আমি হচ্ছে $1 দিলে আমি 3টা অ্যাভোকাডো পাইতাম এই সাইজের। ওকে, ওরা হচ্ছে অ্যাভোকাডোর পাল বিক্রি করে। ইদানিংকালে কেনিয়া অবশ্য এমবার্গো দিছে যে এক্সপোর্ট করা যাবে না, ঠিক আছে, এরকম একটা এমবার্গো ওদের চলতেছে। তো ওরা পাল বানায়। আর আপনি হচ্ছে আম হয় 3 বছরে 3 বার। তারপরে এরকম অনেক ফ্রুটস হয়, বুঝছেন? তো প্যাশন ফ্রুটস হয়, আপনি প্যাশন ফ্রুটের জুস বানান। প্যাশন ফ্রুট খাইলে আপনার সাথে সাথে প্রেশার ড্রপ করে, এত টক, কিন্তু খাইতে মজা লাগে, অদ্ভুত টাইপ মজা, ঠিক আছে, তেঁতুলের মতো না, বাট অদ্ভুত টাইপ। আর এডুটেক যেটা বললেন আপনি আর কি, এইটা তো ভাই এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আপনি যে কোনো আফ্রিকার দেশে যে কোনো আফ্রিকার দেশে যাবেন, প্রত্যেক দেশে আফ্রিকা যায় এডুকেশন মিনিস্টারে বলবেন আই হ্যাভ দিস থিং মেড ফর ইউ। আপনি ওদেরকে লোকাল কন্টেন্টও বানাইতে পারেন, আবার ইন্টারন্যাশনাল কন্টেন্টও বানাইতে পারেন। আপনি কোন ব্যবসা করছেন এখন বর্তমানে? আমি ভাই করতেছি কনস্ট্রাকশন বিজনেস। কোথায় করছেন? এটা করতেছি সাউথ সুদানে। আপনার কোন কোন দেশে অফিস আছে এখন? আমাদের অফিস আছে সুদান, সাউথ সুদান, উগান্ডা, আর হচ্ছে দুবাইতে মানে আজমানে। এখন ভাই আপনি যে আফ্রিকাতে ব্যবসাগুলো করছেন, কনস্ট্রাকশনই করছেন, মানে কি তৈরি করছেন ওখানে? আমরা হচ্ছে রাস্তাঘাট তৈরি করছেন না? রাস্তাঘাট ওইখানে হয় নাই, এটা হইতে সময় লাগবে। রাস্তাঘাট বানায় হচ্ছে সরকারের লোকজন আছে, তারা করে। আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেরা ল্যান্ড কিনেছি, সেইখানে আমরা হচ্ছে 55 রুমের একটা কনস্ট্রাকশন করতেছি, সেটা আমাদের নিজেদের ইনভেস্টমেন্টে। এর পাশাপাশি হচ্ছে অন্য যারা কনস্ট্রাকশন করতে চায় তাদেরকে আমরা আমাদের লোক বল, ডিজাইন, তারপরে একটা ফুল ফেস কনস্ট্রাকশন ফার্মে যা থাকে আমাদের সব আছে। সো আমরা ওটা করি। আমরা এই পর্যন্ত 3-4টা প্রজেক্ট করেছি। হ্যাঁ, অনেকে আছে রিয়েল এস্টেট নিয়ে খুব আগ্রহী, জমি কিনে আমরা এখানে রিয়েল এস্টেটের মতো, যেমন আমরা এখানে হচ্ছে কনস্ট্রাকশন করে বিল্ডিং করব, ফ্ল্যাট বিক্রি করব, বা কমার্শিয়াল প্লেস করব, বা শপিং কমপ্লেক্স, এগুলো কি সম্ভব? এগুলো সম্ভব, এগুলোতে একটু ক্যাচ আছে। যেমন হচ্ছে সাউথ সুদানে কোম্পানির আমরা যেই ল্যান্ড কিনেছি, সেই ল্যান্ড আমাদের নিজেদের নামে কিনতে পারিনি, আমরা ওটা কোম্পানির নামে কিনেছি। আচ্ছা, আপনি ল্যান্ড পার্সোনালি কিনা যায় না অ্যাজ এ ফরেনার, ঠিক আছে। সো আপনি এটা একটা ইস্যু আছে। আচ্ছা, আবার উগান্ডাতেও সেম, উগান্ডাতে আপনি ব্যক্তিগত নামে কিনতে পারবেন, বাট ওটাকে দখলে রাখতে হলে আপনাকে কোম্পানির নামেই কিনতে হবে। ওকে, ঠিক আচ্ছা আছে। ভাই, আরেকটা বিষয় যে আপনি যেটা বললেন, কোম্পানি ফর্ম করতে চাইলে, আপনি উগান্ডায় করতে চাইলে $7,000 খরচ, সাউথ সুদানে করতে চাইলে এরকমই খরচ। আপনার 10 থেকে 12 দিন থাকা লাগবে, সব করে দিবে লয়ার, তারপর আপনি যা করবেন। আর ওইখানে ওয়ার্ক পারমিট একটু ডিফার করে। যেমন আগে সাউথ সুদানে ওয়ার্ক পারমিট হচ্ছে এখন ডিরেক্টর লেভেলে $2,500। উগান্ডাতেও সেম প্রায়। উগান্ডাতে একসাথে 3 বছরেরটা নিয়ে নেয়, 3 বছরে ওরা হচ্ছে মনে হয় $9,000 নেয় মোস্ট প্রবাবলি। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে।
আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই, আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। ভাই, আমি তো এখন হঠাৎ করে ডিসিশন নিয়ে উগান্ডা যাবো বা সাউথ সুদান যাবো বা সুদান যাবো, আমার তো মনে হয় যতটুকু আমি জানি, যেহেতু আমি ভিসা কোচিং ব্যবসার সাথে সম্পৃক্ত, এগুলো তো মানে পোর্টেন্টি ভিসা। না না, সাউথ সুদানে হচ্ছে আমাদের যেমন কোম্পানি, আমাদের কোম্পানির সাথে ইমিগ্রেশনের একটা চ্যানেল আছে, আমরা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন করলে ইউ ক্যান গেট এ ভিসা, অনলাইনে পেয়ে যান, ই ভিসা। আর কোনো এম্বাসি কোথাও যেতে হচ্ছে না। না, আর উগান্ডার জন্য আপনি অনলাইনে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে আপনি উগান্ডার ওই যে $100 দিয়ে আপনি ওই ভিসাটা পেয়ে যাবেন। ওদের তো মনে হয় এম্বাসি বাংলাদেশে নেই, আছে কি? না, বাংলাদেশে নাই। তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করবো? অনলাইনে অ্যাপ্লাই করবেন ডাইরেক্ট। ভিসা কো সব মিলে ধরেন ভাই আমি উগান্ডা যেতে চাচ্ছি, আমার কত টাকা খরচ হবে? আপনি প্লেন ফেয়ার ধরেন $1500 আপ অ্যান্ড ডাউন, আর হচ্ছে $100 হচ্ছে ভিসা ফি। আর আপনি যদি একটা মিড রেঞ্জের কোনো গেস্ট হাউসে থাকেন, খুবই সুন্দর, খুবই ভালো। উগান্ডাতে কিন্তু এসি লাগে না, বাই দ্য ওয়ে। আচ্ছা, কি ঠান্ডা সবসময়? সন্ধ্যার পরে ভাই টেম্পারেচার এমন হয়ে যায়, মাঝে মাঝে সোয়েটারও পরা লাগে। ঠিক আছে, সব বৃষ্টি সময় হয়, প্রচুর বৃষ্টি হয় সবসময় ভাই এটা? অলমোস্ট এভরি টাইম। আচ্ছা আমরা যেই গেস্ট হাউসে থাকি ওটা $45, আমার অফিসের ঠিক উল্টা পাশে। আচ্ছা, $45 $45 কি পার মান্থ না পার না ডে? না, পার ডে। পার ডে। $45 হচ্ছে সে আমাকে একটা কিচেন দেয়, একটা বেডরুম দেয়, 2টা ওয়াশরুম দেয়, অথবা একটা ওয়াশরুম। কোনো ব্রেকফাস্ট নাই, কিছু নাই, $45। ইট ইজ ভেরি চিপ। কজন থাকা যায় ভাই? খাট তো অনেক বড় ভাই, চাইলে তো 4 জনও থাকা যায়, বাট 2 জন ওরা অ্যালাউ করে ওকে, পার ডে। পার ডে। এটা হচ্ছে চিপেস্ট আমরা থাকি আর কি। আচ্ছা আচ্ছা, আর আপনি যদি হোটেলে থাকেন, বড় হোটেল শেরাটন চেইন টেনে থাকলে আপনাকে $150 গুনতে হবে পার ডে। পার ডে। আর আপনি যদি মান্থলি বাসা ভাড়া নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ফার্নিশড বাসা ভাড়া নেন, তাহলে মাসে আপনার $1200 দিতে হবে, 2 বেডরুম। কাম্পালার মধ্যে যদি থাকেন, ক্যাপিটাল সিটিতে। সাউথ সুদানে হলে আরও বেশি। সাউথ সুদানে বাসা ভাড়া $1500, $2000। মানে এটা হচ্ছে মান্থ তো ভাই কম না, ভালোই। হ্যাঁ, 1,20,000 টাকা। তাহলে ভাই আমরা কনস্ট্রাকশন করে কেন রুম বানাচ্ছি? আমরা ভাড়া দিয়ে পয়সা উঠায় ফেলবো কেন? তার মানে আপনি চিন্তা করেন ভাইয়া, যদি $1200 হয়, আপনি বাংলাদেশি রেট যদি 100 টাকা করেও ধরি, তাহলে 1,20,000 মতো আসে। যদি 22 ধরি, তাহলে প্রায় 1,30,000-40,000 টাকা পার মান্থ। এই ফ্ল্যাটগুলো কিরকম ফ্ল্যাট হয়? 4 রুমের ফ্ল্যাট, 4 না বেডের না, ফ্ল্যাট? কিসের 4 রুমে? সাউথ সুদানে হচ্ছে লাগে 1 রুম, 1 টয়লেট, একটা কিচেন, ছোট, দ্যাটস ইট। পার ডে $45। না, ওটা সাউথ সুদানেরটা হচ্ছে মাসে হচ্ছে লাগে আপনার $2,000। তো এক্সপেন্সিভ। হ্যাঁ, আর উগান্ডাতে হচ্ছে সস্তা। ওইটার কনটেক্সটে উগান্ডা হচ্ছে সস্তা, $45 পার ডে। বাংলাদেশের কনটেক্সটে তো একটু খুব কমে বাসা বাংলাদেশের পাওয়া যায়। কনটেক্সটে তো এটা ভালোবাসা হবে না। পাওয়া যায়। হ্যাঁ, ভালোবাসা পাওয়া যায়। বাংলাদেশ শুনেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম বাংলাদেশে হচ্ছে অ্যাসেটের ভ্যালু কম সবচেয়ে। আপনি দেখেন, বাংলাদেশে ঢাকা শহরে যদি আপনি একটা জমি কিনা বাসা ভাড়া দেন, আপনার এই জমির টাকা কিন্তু সহজে উঠে না। আপনি হিসাব করেন, 30 বছর উঠবে না। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু ওইখানে কিন্তু তা না, ওইখানে জমির দাম সস্তা। আচ্ছা, যেমন আমরা 20 কাঠা জমি কিনছি সাউথ সুদানে, যেটা এই 2021 সালে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন, আমরা যখন কিনছি তখন কিছুই ছিল না, ওটার দাম ছিল হচ্ছে $500,000। ওকে, প্লাস মাইনাস আমরা ট্যাক্স টুক সহ $6 লাখ মতো পড়ছে 20 কাঠা, জি। আমেরিকান এম্বাসির ওয়াকিং ডিস্টেন্সে। কিন্তু ওটার কোনো ভ্যালু নাই, আনটিল আনলেস আই বিল্ড এনিথিং। যখনই বাসা বানাচ্ছি, 55 রুমের বাসা, প্রত্যেক রুম আমার $2,000। ভাই আপনার এখানে ভাড়া হচ্ছে? হ্যাঁ, হবে না কেন? আমাদের আরেকটা প্রজেক্ট আছে, আমি বলি, খুব মজার কাহিনী। হ্যাঁ, আমাদের রেসিডেন্স ছিল অফিসের স্টাফটা থাকার জন্য। তো আমরা রেসিডেন্সের জন্য ভাড়া দিতাম মাসে $5,000। ফার্নিশ টার্নিশ করে আমরা নিজেদের মতো জেনারেটর চালায়, ইলেকট্রিসিটি দিয়ে, আমাদের পোষাইতো না। আমরা কি করছি জানেন? আমরা একসাথে $60,000 দিয়ে 9টা রুম করছি। 5টা আমরা ইউজ করি, বাকি 4টা আমরা ভাড়া দিচ্ছেন। ওই ভাড়ার টাকা দিয়ে আমি আরও 5টা করছি। কিন্তু ভাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে 5টা বিজনেসের কথা বললেন, ওখানে তো আপনি রিয়েল এস্টেটের কথা বললেন না, কিন্তু আপনি সেই ব্যবসা করছেন কেন? না, রিয়েল এস্টেট, এটা তো রিয়েল এস্টেট না। আপনাকে কিন্তু ল্যান্ডটা কিনা লাগতেছে, আপনাকে কনস্ট্রাকশন করা লাগতেছে, আপনাকে ওখানে থাকা লাগতেছে। এখন আপনি কি সেটা করবেন? আপনি তো আল্লাহর রাস্তায় টাকা দিয়ে চলে আসবে, তাহলে কিন্তু হবে না ব্যবসা। মানে ওখানে ভাই আমার থেকে ওগুলো সব মেনটেন করতে। হ্যাঁ, কারণ হচ্ছে নিজের ব্যবসা নিজে যদি সেট আপ না করেন, তাহলে কিন্তু ধরা খাইতে হবে। আচ্ছা ভাই, আপনি যেটা বললেন ইনভেস্টমেন্টের কথা, যে চাইনিজটা তারপর ইন্ডিয়ান ইনভেস্ট করছে, তো আপনার ওখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোন কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে? চায়না,
চায়না হচ্ছে আনডাউটফুলি ওরা এমনভাবে ইনভেস্টমেন্ট করে, মনে করেন সরকারের সাথে মুখ কালাকালি হয়েছে, পরের দিন সে একটা ডোনেশন পাঠিয়ে দিবে $10 বিলিয়ন। আচ্ছা। বাস সরকার কি করবে, 1 বছরের জন্য চাইনিজদের জন্য ভিসা ফ্রি এন্ট্রি, শেষ, প্রবলেম সলভ। ওকে। এবং চাইনিজরা কিন্তু তার রেগুলার সিটিজেনদেরকে পাঠায় না, ওরা হচ্ছে ওদের চাইনিজদের যে সিস্টেম, ওই সিস্টেম হচ্ছে ওদের যেই মানে জেল কয়েদি আছে না, কয়েদি, জি। ওদেরকে পাঠায়, কারণ ওদেরকে থাকাইতে পড়াইতে খাওয়াইতে অনেক কষ্ট হয়। ওরা কি করে, কোম্পানির সাথে বলে তুই স্বাধীন থাকবি, শুধু এই দেশে থাকতে পারবি। আমি এটা জানতাম না, কত আফ্রিকাতে? কস্ট এফেক্টিভ। হ্যাঁ, কত কস্ট এফেক্টিভ। কারণ ইফ দে ডাই, চাইনিজ গভর্নমেন্ট ডাজ নট কেয়ার। আমার এটা ইংরেজিতে বলা ঠিক হয় না, এটা কাইটা দিয়ে, ওরা কেয়ার করে না এটা। কাটবো না ভাই, সরি। হ্যাঁ, এটা কেয়ার করে না, কারণ হচ্ছে ও তো হচ্ছে ক্রিমিনাল, ও মরলে কিছু আসা যায় না। সো ওরা, আর ওদের হচ্ছে খুব হাই লেভেলের লোকজন প্রথমে ভিজিট করে কোনো দেশ, কইরা ওইখানে সরকারের সাথে একটা সেট আপ বানায় ভাই। কোথাও গেলে না ভাই, সেট আপটা খুব ইম্পর্টেন্ট ভাই। সরকার আপনাকে কোনভাবে দেখতেছে। আমাদের কিন্তু আফ্রিকান কান্ট্রিগুলা বাংলাদেশকে কিন্তু ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো জানে, কারণ আমরা ছেঁচড়া না, আমাদেরও কিন্তু মনটা বড়। আমাদের দুইটা প্রবলেম, একটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলের গ্যাপ, আমরা ডাকি এদিকে আয়", ওরা এটা পছন্দ করে না। আরেকটা হচ্ছে আমরা বুঝি না কি চাই। এই দুইটা জায়গাতে আমরা আফ্রিকাতে পিছিয়ে আছি, নাহলে কিন্তু আমরা আফ্রিকাতে ইন্ডিয়ার চেয়ে বেশি ফ্লারিশ করতে পারবো। ইন্ডিয়ানদেরকে কিন্তু সকাল বিকাল ওরা গালি দেয়। ওকে, কি কারণে ভাই? ইন্ডিয়ানরা হচ্ছে কি, ব্রিটিশরা যখন ইন্ডিয়ানদেরকে নিয়ে গেছে রেলওয়ের কাজ করার জন্য কেনিয়াতে, তারপর তারা আস্তে আস্তে ওখানে কিন্তু সেটেলমেন্ট করে ফেলছে। এমন ইন্ডিয়ানরা যেখানে যায় তারা কিন্তু ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহ যায়। এমন অনেক ইন্ডিয়ান উগান্ডানকে বিয়ে করছে, কেনিয়ানকে বিয়ে করছে, বিয়ে করে ওইখানেই সেটেল হয়ে গেছে। এমন 2-3 জন আছে ইন্ডিয়ান বংশোদ্ভূত মন্ত্রীও আছে কেনিয়াতে। আচ্ছা। ওরা পুরো মেইন স্ট্রিম হয়ে গেছে। তো ওরা মেইন স্ট্রিম হয়ে যাতে ওদের তো বুদ্ধিশুদ্ধি বেশি, ওদের সব কিছু বেশি, ওরা তখন এইটাকে এক্সারসাইজ করে সব ব্যবসা গ্র্যাব করছে। এমন এটা একটা মজার এক্সপিরিয়েন্স আছে। একটা কনফারেন্স ছিল দুবাইতে, আফ্রিকান কনফারেন্স। আমি তো খুশি, আফ্রিকান ওদের ভাই ব্রাদারদের সাথে দেখা হবে, যা দিই সবাই ইন্ডিয়ান। ওরা ওই দেশের ব্যবসাকে ওরাই রিপ্রেজেন্ট করে। ওকে। আমি খুব শকড হয়েছি। হ্যাঁ, সো দ্যাটস হাউ ইট ইজ ভাই, এটা রিয়েলিটি। আচ্ছা ভাইজান, এখানে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এখন পৃথিবীতে বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে, ইউরোপেও হচ্ছে, আমেরিকাও হচ্ছে, বিশেষ করে মিডল ইস্টেও হচ্ছে। তো এখন কম্পারেটিভলি সারা পৃথিবীতে কোন জায়গায় ইনভেস্টমেন্টটা বেশি হচ্ছে অন্য দেশে কম্পারেটিভলি? আপনি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন, তাহলে আপনার জন্য হচ্ছে ইউএসএ, ইউরোপের ইনভেস্টমেন্ট করাটাই ভালো। আপনার জন্য অনেক টাকা, আপনি সেই টাকার বিনিময়ে আপনি পাসপোর্ট পাবেন, এটাই আপনার লাভ। এর বাইরে আমি কোনো লাভ দেখি না। কারণ হচ্ছে আপনার যেই দিন টাকার প্রফিট হবে সেই দিন খ্যাচ করে 60% ট্যাক্স আপনার থেকে নিয়ে নেবে। তারপর আপনি থাকবেন হচ্ছে হাতে হারিকেন নিয়ে। হ্যাঁ, বাংলা ভাষায় বললাম, হাতে হারিকেন থাকবে। কিন্তু আফ্রিকাতে কিন্তু সেটা না। আপনি জানেন কিনা জানি না, আফ্রিকাতে আমরা যখন টাকা ট্রান্সফার করি, উই ডোন্ট হ্যাভ টু অ্যান্সার এনিবডি। মানে আফ্রিকা থেকে যখন বাংলাদেশে টাকা ট্রান্সফার করে, হ্যাঁ, আমার কোনো কারণে জবাব দিতে হয় না। আমার ডলার অ্যাকাউন্ট, আমি ডলার ঠাস করে পাঠিয়ে দিছি, নো কোশ্চেন আস্কড। ইভেন আপনি মানি এক্সচেঞ্জে যাও করতে পারবেন। সো ওদের এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আছে, যেটা ইউরোপে নাই। ইউরোপে কিন্তু আপনার অ্যাকাউন্টে $5,000 1 টাকা বেশি যদি ঢুকে, সাথে সাথে আপনাকে কোশ্চেন করে। দুবাইতে আমাকে করছে, কী হয়েছে দুবাইতে, আমার অ্যাকাউন্ট, রেগুলার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে টাকা যায়, আমার বাংলাদেশের ইউএসডি অ্যাকাউন্ট থেকে আমি দুবাইতে টাকা পাঠাইছি, আমার আফ্রিকা থেকে আসে, সব ঠিক আছে। আমি একবার ক্যাশ টাকা জমা দিচ্ছি, আমার এক ক্লায়েন্ট আসছে, সে আমার থেকে ইকুইপমেন্ট কিনবে, বলছে মাকসুদ আমি তো ক্যাশ নিয়ে আসছি $30,000 তোমাকে দিলাম, তুমি এটা ডিপোজিট করে আমাকে মালটা পাঠিয়ে দিও। আমি আচ্ছা ঠিক আছে। আমি তো আর বুঝি না এটা কী ভাই, বুঝছেন। আমি $30,000 সুন্দর ওটাকে দিরহাম করছি এক মানি এক্সচেঞ্জে, যে আমার কাছে রিসিট আছে, আমি যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছি, আমাদের বিজনেস অ্যাকাউন্টে, না সরি আমার পার্সোনাল অ্যাকাউন্টে জমা দিচ্ছি। তারপরে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। ও মা, 2 দিন পরে আমাকে ইমেল করছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের যে এমিরেটস এনবিডি, বলছে যে তুমি এই টাকা কোথায় পাইছো। আরে কি জ্বালা। পরে আমি দেখালাম যে আমি কোম্পানি অ্যাকাউন্টে, এরপরে কোম্পানি অ্যাকাউন্ট থেকে আমার ট্রান্সফার জিজ্ঞেস করছে তুমি এই টাকা কোথায় পাইলা। তারপর ওদেরকে এক্সপ্লেইন করলাম। এর মধ্যে আমি বিএল কপি বের করে ফেলছি শিপমেন্টের জন্য, এয়ারওয়ে বিল, সেটাকে ওরাকে স্ক্যান করে পাঠাইছি। তারপর ওরা থামছে। এবং প্রতি বছর অডিটের সময় ওরা আমাকে এই কোশ্চেনটা আবার জিজ্ঞেস করে। ওকে, এবার বুঝেন ইউরোপে কী হবে, ইমাজিন দ্যাট। ঠিক আছে। সো এইখানে একটা বড় ব্যারিয়ার। আপনার টাকা মুভ করার যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, তখন কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন না। মানে সেই হিসেবে বলা যাচ্ছে যে টাকার যেহেতু একটা ইজিলি ইউজ করা যায়, ওই হিসেবে আফ্রিকা হচ্ছে আমাদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে। ফার্স্ট চয়েস হতে পারে। আচ্ছা, একটা বিষয় ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বললেন যে আমরা আইটি নিয়ে অনেক কাজ করতে পারি, ওইখানে আর অনেক বিষয় নিয়ে কাজ করতে পারি, কিন্তু ধরেন আমি কোনো জমি যদি ওখানে লিজ নিয়ে কোনো কাজ করতে চাই বা কিছু করতে চাই, সেক্ষেত্রে কী করা উচিত হবে?
আমার কাছে দুইটা অপশন আছে, আমি দুইটা অপশন সাজেস্ট করি। সেটা হচ্ছে সরকারের সাথে সরকারের একটা G2G লেভেলে চুক্তি হবে, এরপরে আপনি যাবেন, আপনি থার্ড পার্টি, আপনি আবার হচ্ছে লেগে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি করবেন যে আমি যা প্রোডাকশন করব তুমি আমাকে ইন্টারন্যাশনাল বাজার মূল্যে আমার থেকে কিনে নিবা 1 বছরের জন্য। 1 বছর কেন? আপনার সোজা হয়ে দাঁড়াইতে 1 বছর লাগবে, তাহলে আপনি এই সাপোর্টটা আপনার গভর্নমেন্ট থেকে নেবেন। 1 বছরের মধ্যে আপনার লিস্টিজ হয়ে গেল, সব কিছু আপনি বুঝলেন, কাজকর্ম করলেন, সব হয়ে গেলে আপনি সরকারের কাছে বেচলেন। সেল করার জায়গাটা যদি ঠিক থাকে, আপনি 1 বছরে পুরাটা শিখে গেলেন, জি, এরপর আপনি এক্সপোর্ট করলেন অন্য দেশে, আপনার তখন নিজের সরকারকে আর না দিলেও হবে। ওকে। দ্যাটস দ্য ট্রিক্স ভাই। মানে এখানে হচ্ছে ভাই 1 বছরে আমার ওখানে যে মাল প্রোডাকশন হবে এটা আমার সরকার কিনে নেবে। হ্যাঁ, বাংলাদেশের তো দরকার ভাই, বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণে চিনি, গম, আটা সব কিনে ভাই, তাহলে আপনার থেকে কেন কিনবে না? আচ্ছা, বাংলাদেশ থেকে ওরা কি কি ভাই ইম্পোর্ট করতে পারে? আফ্রিকা বাংলাদেশ থেকে কি কি নিতে পারে? আফ্রিকা বাংলাদেশ থেকে নিতে পারে টেক্সটাইল, কিন্তু বাংলাদেশের একটা ক্যাচ আছে এখানে। টেক্সটাইল, বাংলাদেশের যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক তারা হচ্ছে অতিরিক্ত বড় লোক, তাদের প্রচুর পয়সা, তারা আসলে কনসেন্ট্রেট করতে চায় না। আমরা কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা কিন্তু ট্রেডিং সেক্টর। কিরকম? বায়ার কিন্তু আপনাকে কাপড় সুদ্ধা পাঠায় দেয়, ডিজাইন পাঠায় দেয়, আপনি শুধু কাইটটা সেলাই করে পাঠান, পাঠাই, তারপরেও সেটা মিস হয়। আমরা এমন লেভেলের এফিশিয়েন্ট। হ্যাঁ, efficient। এই মার্কেটটা কিন্তু ভিয়েতনাম ভাই $100 মিলিয়ন নিয়ে গেছে, আমরা কিন্তু সেই 50 বিলিয়নেই পড়ে আছি, পড়ে আছি, কারণ আমাদের এফিসিয়েন্সি নাই। এফিশিয়েন্সি নেই। আফ্রিকাতে ক্যাচ হচ্ছে আফ্রিকানরা একটু ডিফারেন্ট টাইপের ক্লথ পরে, একটু Colourful। কালারটাও ডিফারেন্ট থাকে ভাই, স্টাইলও ডিফারেন্ট থাকে। এই জিনিসটাকে যদি আমরা কোপ আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা আফ্রিকার মার্কেট খুব ইজিলি ধরতে পারবো। আনট্যাপড মার্কেট। আমি নিজে গার্মেন্টসের কিছু আইটেম নিয়ে যা ধরা খাইছি, শুধুমাত্র টি শার্টটা চলছে, গোল গলা যে টি শার্ট ওটা চলছে, কটনের টি শার্ট, বাকি কোনো কিছু চলে নাই, সব গার্বেজ ফালাই দিছে, ওরা পরে না। পরে না ওগুলা। ওরা পরে ওদের স্টাইলের। এখন এটা যে একজন যায় এক্সপ্লোর করবে, এটার ডিজাইনটাকে দেখবে, কাপড়ের কোয়ালিটিটা দেখবে, সে যে মনে করেন ধরেন কথার কথা $20,000 ইনভেস্টমেন্ট করে সে এটাকে দেখবে, এটা কেউ করতে চায় না, আমি চাই না কেন। বাট বাংলাদেশ উইল লুজ দ্যাট মার্কেট। বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা কিন্তু করতেছে। গার্মেন্টস সেক্টরটা নিতে পারে ভাই। হ্যাঁ, ইজিলি নিতে পারে। এমন বিশাল বড় মানে পুরান কাপড়ের মার্কেট কিন্তু আফ্রিকা। ইউরোপের পুরান কাপড় সব আফ্রিকাতে যায়। আচ্ছা, সব ওগুলা আবার ওরা পরে। হ্যাঁ, ওগুলো পরে, ওগুলোর কোয়ালিটি তো ভালো ভাই। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের লোকাল মার্কেট থেকে যে জিনিস আপনি নিয়ে আফ্রিকাতে বেচবেন সেটা চলবে না। ওকে, আপনাকে নিতে হবে এক্সপোর্ট কোয়ালিটির জিনিস, যেটা হচ্ছে ইউরোপের জিনিসটা আসে, বুঝছেন? আমরা তো এই জায়গায় ধরাটা খাইছি, ফলোড বাই ওই ডিজাইনগুলো তো মিলে না ভাই, বুঝছেন না? ওরা কি ভাই সেইভাবে কি আমাদের হাই প্রাইস দিতে পারবে? যদি আমরা ওই এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো যদি অন্যভাবে অন্য ব্র্যান্ডে বা ডিফারেন্ট করে পাঠাই ওদেরকে, ওরা কি সেগুলো ওই প্রাইস দিয়ে আমাদের কাছে নিতে পারবে? ভাই, এর চেয়ে বেশি প্রাইস দিয়ে তো ওরা পুরান কাপড়ই কিনতেছে। তাহলে কি ভাই ওদের ফাইন্যান্সিয়াল কোনো চ্যালেঞ্জ নাই? ইকোনমিতে কোনো আমরা যেমন মনে করি আফ্রিকান মানে 3 বেলা না খেয়ে আছে, বিষয়টা না এরকম না না। না, এরকম না ভাই, এটা রং। এটা ভাই 30 বছর আগে, 40 বছর আগে এটা ঠিক ছিল। আচ্ছা, ঠিক আছে, যেমন ইথিওপিয়াতে দুর্ভিক্ষ হয়েছিল 90-তে, আর আমাদের দেশে দুর্ভিক্ষ তো হয়েছিল 74-এ, 74-এ। তাই না? জি, আর স্বাধীন হওয়ার পর পর ভাই আপনার বুঝতে হবে কিন্তু সিকোয়েন্স আছে এগুলার, ওরা এগুলো সব পার করে আসছে। ওকে। যেমন সুদানে এখন দুর্ভিক্ষ হচ্ছে, কারণ কি? ওয়ার, লট অফ পিপল ডাইড। সো ওই জিনিস তো আপনাকে কনসিডারেশনে নিতে হবে। মানে এটা হচ্ছে ভাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। একদম, একদম। আফ্রিকান পিপল যে মানে আফ্রিকায় খাবার নাই, মানুষ মারা যাচ্ছে, না, না, দুর্ভিক্ষ, না, না, এটা বা not ওখান থেকে true. অনেক মানুষ আমরা দেখি বাংলাদেশে আসে Not true, not খেতে না পেয়ে, এগুলো সব ভুয়া ও, কথা। আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি আফ্রিকান স্টুডেন্ট নিয়ে আসতে পারেন। আফ্রিকান লোকজন কিন্তু ইউরোপে যায় পড়াটাকে অ্যাফোর্ড করতে পারে না, বাট আচ্ছা ওরা ভাই, আপনি তো এটা ইন্ডিয়াতে যায় পড়াটা অ্যাফোর্ড আপনি করতে তো এটা পারে। বললেন যে আমাদের থেকে ওরা গার্মেন্টস সেক্টর নিতে পারে, গার্মেন্টস সেক্টর মাল গার্মেন্টস সেক্টর, সঠিক, আর সঠিক। আর কোন কোন সেক্টর আছে আমাদের কাছে ওরা নিতে পারে, যেমন বা ওদের ওরা কাছে আমরা বেচতে পারি? বেচতে পারি আমরা হচ্ছে যেমন জুতা বেচতে পারি, আমাদের লেদার ইন্ডাস্ট্রি তো ভালো, আমরা ওটা বিক্রি করতে পারি। জি, আর একটা হচ্ছে যে আমাদের যে যে চুল আছে না, এই চুলটা কিন্তু বিক্রি হয়, জি। এই চুলটা দিয়ে উইগ হয়, কিন্তু উইক হয়, হ্যাঁ। আমরাও সেটা করতে পারি। ওকে, এই 3টা জিনিস মানে ইমিডিয়েটলি করা যায়, ইমিডিয়েটলি করা যায়। ইমিডিয়েটলি করা যায়। আচ্ছা, আর ভাইয়া যদি আমরা ওদের কাছ থেকে এখনই কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে কি? যেটা আপনি বললেন তো, ফ্রুটস বললেন, আম বললেন। ফ্রুটস ভাই একদম অ্যাবসলিউটলি বিউটিফুল ভাই। আমি জানি না, কারণ ওইখানে হচ্ছে এয়ারক্রাফটে আনলে পোষাবে না, এটা আনতে হবে হচ্ছে ফ্রিজারে করে আনতে হবে। আর ইম্পোর্ট করা যায় হচ্ছে যত ন্যাচারাল রিসোর্স আছে, ওদের সব কিছু আছে ভাই, ইউরেনিয়াম আছে, টাইটেনিয়াম আছে, এভরি ড্যাম থিং। ফ্রেঞ্চ কলোনি যেগুলো, সেগুলো হচ্ছে একটা মনে হয় খুব সম্ভবত আইভরি কোস্ট না কোথায়, একটা পাহাড় ছিল, পুরোটা হচ্ছে ফেরাস, মানে হচ্ছে আয়রনের। আয়রনে। 10 বছরে মানে ফ্রেঞ্চরা সব নিয়ে গেছে কোপায়, ঠিক আছে? ওদের প্রচুর রিসোর্স আছে ভাই, প্রচুর, এখনো প্রচুর রিসোর্স আছে। এখনো আছে ভাই। আবার হচ্ছে সেগুন গাছ আছে, বুঝছেন? সেগুন ইম্পোর্ট হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম সেগুন যেগুলো ইন্ডিয়া থেকে আসে, সেগুলো কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ানরা আফ্রিকা থেকেই কিনে। ওই মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ানরা কন্ট্রোল করে। ইন্ডিয়ান তাহলে তো ভাই আমরা এখানে এই কাজগুলো করছি না, তাহলে তো আমরা
জিনিসগুলো তো এরকম হতে পারে যে আমরা সরাসরি ওই আফ্রিকা থেকেই নিয়ে আসতে পারি, হ্যাঁ মাঝখানে আমাদের বিশাল একটা টাকা আমাদের সেভ হয়ে যাচ্ছে। ডেফিনেটলি আমি অনেক চেষ্টা করছি কিন্তু কারোর কনভিন্স করতে পারি না। আই হ্যাভ ইনভয়েস, আই ক্যান শো ইউ। আই ওয়াজ টকিং টু 2-3 গাইস টু ইম্পোর্ট ফ্রম আফ্রিকা সেগুন গাছ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আরেকটা বিষয়, এটা ফেল করছে। আমরা যারা ট্রেনার বা ট্রেনিং করাই আমাদের জন্য কি কোনো এখানে অপরচুনিটি আছে? ডেফিনেটলি আছে। ওই যে স্কিল ভাই, স্কিল আচ্ছা, আপনি ইংরেজি শিখাবেন না, বাট অন্য স্কিল শিখাবেন, লিডারশিপ, তারপর হচ্ছে অন্য যত ধরনের এক্সেপশনাল মানে ট্রেনিং আছে সেগুলো আপনি শিখাইতে পারেন। আমি ট্রেনিং ফিল্ড নিয়ে আসলে অত বেশি জানি না, বাট ইংরেজি ছাড়া বাকি সব কিছু ওদেরকে শিখাইতে পারবে না। ভাই আপনার কাছে মনে কি হয় যে আফ্রিকাতে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি কি? সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আপনি মরে যেতে পারেন যে কোনো সময়। আমি যখন 2টা সিভিল ওয়ার দেখছি না, বুঝছেন, একটা সিভিল ওয়ারে 10,000 লোক মরছে, আরেকটাতে 6,000 লোক মরছে। আই কুড বি দ্যাট ওয়ান অফ দ্যাট 10,000 পিপল। ওইটাই হচ্ছে সবচেয়ে বড় রিস্ক, বাট এটার গেইনটাও অনেক বড়। কিন্তু ভাই আপনারা বললেন যে ওইখানে আপনার কয়েকটা দেশ আছে যেগুলো অনেক সেফ। হ্যাঁ, যে কেনিয়া সেফ, রুয়ান্ডা সেফ, উগান্ডা সেফ, আমি তানজানিয়া ওই safe। দেশগুলোতে যদি যাই তাহলে ওই তো আমি দেশগুলোতে সমস্যা গেলে হবে। ভাই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট একটু স্লো হবে, আরো আয় কম। আরো আই কম। আর যেখানে ওয়ার হচ্ছে বা ঝামেলা সেখানে সেখানে আরো হচ্ছে আয়টা কি বেশি। আপনার এস্টাবলিশমেন্ট যদি থাকে তাহলে আরো আই অনেক হাই। যেমন আমাদের এস্টাবলিশমেন্ট আছে, মানে কনস্ট্রাকশন করার জন্য লোক খুঁজে পায় না, আমরা যা বলি তাই। আমরা এই যে মাঝখানে একটা এরকম রিনোভেশন করছি, বুঝছেন, ওটাতে খরচ হচ্ছে আমাদের $5,000, আমরা চার্জ করছি $25,000। নাই, তুই নিলে না নিলে নাই, আমার কোনো সমস্যা নাই। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা ভাইজান, আপনি যখন ফার্স্ট ব্যবসা শুরু করলেন আপনার ব্যবসা তো মনে হয় আমি কথা বলে শুনছিলাম যে আপনি কয়েকটা সময় বিক্রি করেছেন, বেশ ফান্ড নিয়ে আসে, ওই বিষয়গুলো যদি একটু বলেন। আচ্ছা, বিক্রি করার ব্যাপারটা হচ্ছে কি, একটা বিজনেসের পার্টনারশিপ বিজনেসের রিয়েলিটি হচ্ছে যার মেজরিটি শেয়ার হোল্ডার হি ক্যান রুল এনিথিং হি ওয়ান্টস। একটা সার্টেন টাইম পর্যন্ত অপারেশন যারা মেনটেন করে টেকনোলজিক্যাল ফার্মে, লিস্ট যারা টেকনোলজিটা বুঝে, ব্যবসাটা বুঝে, তারা যতক্ষণ মানে কোম্পানিটিকে সার্ভাইভ করায় নিয়ে আসে, প্রফিটে চলে আসে, একটা রেগুলারাইজ হয়ে যায়, কাজটাকে যখন ডেলিগেট করে দেয় জি, তখনই তাদের ম্যানিপুলেশন শুরু হয়, দে ওয়ান্ট টু কিক আউট। ওকে। কিন্তু এটা ডেভেলপ কান্ট্রিতে এরকম হয় না। ডেভেলপ কান্ট্রিতে যেটা হয়, জি। তার শেয়ারটা কিনে তাকে হচ্ছে লেগে 1% রেখে তাকে সিইও বানায় রেখে দেয়, বিকজ হি আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। ঠিক আছে, বাট আমার এটাতে কোনো রিগ্রেট নাই। আই হ্যাভ পেইড ওয়েল, দে হ্যাভ পেইড মি ওয়েল, সো আই সোল ইট। ইট ইজ এ রিয়েলিটি অফ কত সালে ব্যয় বিক্রি করলেন? আমি প্রথম কোম্পানি বিক্রি করছি 2013 সালে। কত টাকা দিয়ে, কত টাকা আমি হচ্ছে $5,000 ইনভেস্টমেন্ট, 5%-এর মালিক ছিলাম। আমি পাইছিলাম $31,000। তারপরে তার মানে $26,000 আপনি 2 বছরে প্রফিট করলেন। মানে ওটা তো হচ্ছে ভাই বেচার জন্য, শেয়ার বেচার জন্য প্রফিট পেয়েছি, তার আগে তো প্রফিট হয়েছে। প্রফিট পেয়েছেনই। সেই প্রফিট পেয়েছি। ইট ইজ অলমোস্ট লাইক অ্যারাউন্ড $1,50,000 মতো শুধু প্রফিট। আমি স্যালারিও নিয়েছি ডিরেক্টর হিসাবে। আচ্ছা ইট ওয়াজ এ হেফটি স্যালারি, সো দ্যাটস হাউ ইট মুভড। আচ্ছা, তারপরে ভাই আপনি এখানে তারপরে $26,000 পেলেন। আমি $31,000 পেয়েছি। সেখান থেকে আমি $24,000 ইনভেস্টমেন্ট করে আমি নতুন কোম্পানিতে 10% শেয়ার নিলাম। ওকে, এটা কি কোম্পানি ছিল ভাই? এটাও আইএসপি কোম্পানি, টেক কোম্পানি। জি। তা আমরা এটাকে বিশাল ফ্লারিশ করলাম। ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রাইট নাও, বোথ অফ কোম্পানি সার্ভাইভিং। লুক অ্যাট দ্যাট থিং। গ্রেট। আমরা এমনভাবে মানে ডেলিগেট করছি যে এটাতে আমরা চলে গেলেও কোনো প্রবলেম হয় নাই। শো মাস্ট গো অন। ওকে, গ্রেট। দুই কোম্পানি এখনো প্রফিট করতেছে, হেফটি অ্যামাউন্ট অফ মানি। তো এখন আপনার যে $31,000 ইনভেস্ট করলেন এখানে মোটামুটি এখন কত? ওটা আমি বিক্রি করছি হচ্ছে $3,00,000। এটা কত সালে বিক্রি করলেন? এটা 2021 সালে আমি ক্যাশ আউট করছি শেয়ার। ওকে। আর এর মাঝখানে 2014 থেকে 2020 পর্যন্ত আই হ্যাভ টেকেন অ্যানাদার $1 million। You took your remuneration, you took অনেক কিছু different অনেক কিছু। facilities as a director. এটা একদম মানে অন্যরকম ব্যাপার। আমি লাইফটারে অন্য একদম পুরো একদম শিফট করে ফেলছি। ভাই তখন 2021-এ যখন ভাই বিক্রি করে দিলেন আপনি প্রায় $3,00,000 পেয়ে গেলেন। ওইটা কি ওই $3,00,000 কি আবার আপনি পুরাটা একদম পুরাটার সাথে আরো $2,00,000 অ্যাড করে পুরাটা একদম ইনভেস্টমেন্ট করছি আমার এই কনস্ট্রাকশন ফার্মে, কারণ কনস্ট্রাকশন রিকোয়ার্ড এ লট অফ মানি। আচ্ছা ভাই, আমি জানতাম না। আমরা যখন বাংলাদেশে একটু আসি, আপনার ওখানে যে ব্যবসা আছে আপনি বাংলাদেশে কোথাও ইনভেস্ট করেছেন? বাংলাদেশে আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে। আমি হচ্ছে গার্মেন্টস সেক্টরের জন্য সফটওয়্যার বানাচ্ছি। এখানে কোনো কম্পিটিশন নেই, সফটওয়্যার বানানো হয়ে গেছে, আমরা এখনো সেলে যাব, তো আমরা ওটার প্রিপারেশন নিচ্ছি। ওকে, মানে এটা আপনার একটা ভেঞ্চার? হ্যাঁ, আরেকটা ভেঞ্চার প্লাস হচ্ছে আমার সাইবার সিকিউরিটিরও বিজনেস আছে। আমি সাইবার সিকিউরিটির জন্য আমি আউটসোর্সিং করবো। বাংলাদেশে কোনো ক্লায়েন্ট নিব না, আমরা বাইরের ক্লায়েন্ট নিয়ে বাংলাদেশ থেকে এটা কি ভাই বাংলাদেশি না বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ভিতরে। এটা শুধুমাত্র আউটসোর্সিং বাংলাদেশেই করবেন? আউটসোর্সিং করবো, কিন্তু আমার লোকবল থাকবে বাংলাদেশে, মানে টাকাটা বাংলাদেশে নিয়ে আসবো। ওকে,
ভাইয়া আপনি যখন আফ্রিকাতে ব্যবসা করেছেন আপনাকে দীর্ঘ সময় সেখানে থাকতে হয়েছে, তো ওখানে আপনি যখন থেকেছেন তখন কি ভাবিকে সাথে বা বাচ্চাদেরকে সাথে নিয়ে হ্যাঁ গেছেন? হ্যাঁ নিয়ে গেছি, আমি তো ট্রাভেল করি, রেগুলার ট্রাভেল করি। ইদানিং যাচ্ছি না হচ্ছে বাংলাদেশে আসলে এঙ্গেজমেন্ট বেশি বেড়ে গেছে, তো এই জন্য যাচ্ছি না। আমার আই সাপোজ টু ডু দ্য অডিট, কারণ আমাদের যেই ডিরেক্টররা অপারেশন থাকে না তারাই হচ্ছে অডিট করে, তো আমাদের 2 বছরের হিসাব অডিট করতে হবে। সো আমি গেলে হয়তো 2-3 মাস থাকবো। ভাই এখন আমি যদি ধরেন আমার ফ্যামিলি নিয়ে যেতে চাই আফ্রিকাতে, তো আমার তো ওইখানে এমন জায়গায় যেতে হবে তাদের জন্য স্কুলের ব্যবস্থা করতে পারি, থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি। আমাদের মধ্যে বাংলাদেশে অধিকাংশ হচ্ছে মুসলিম পিপল, তো সংস্কৃতির একটা বিষয় আছে, তো সেই ক্ষেত্রে ভাইয়া এই ক্ষেত্রে বিশাল চেঞ্জ হবে, কারণ আফ্রিকানদের আসলে কালচারটা ডিফারেন্ট ভাই। আফ্রিকানরা হচ্ছে লেজি, তারা প্রচুর ড্রিঙ্ক করে, আর সেকেন্ডলি হচ্ছে তাদের আসলে জামা কাপড় যেই শালীনতাটা বলেন ওটা আসলে ওদের, আমাদের জন্য এটা অশালীন, ওদের জন্য শালীন। এই জায়গাটা একটা বিশাল চ্যালেঞ্জ আছে। অনেকে কি করে, অনেক লম্বা সময় বাচ্চা কাচ্চাদের পড়ানোর পরে তারপর তারা তাদেরকে মুভ করে নিয়ে যায় দুবাই অথবা তার্কিতে, ওখান থেকে। ওইখান থেকে। কারণ আমরা বাংলাদেশের এই কালচারের সাথে ইউজ টু না। হ্যাঁ, সো ওই বা যে ইসলামিক কালচার কি ভাই ওখানে কোনো দেশে আছে? আছে, সুদানে আছে, ইজিপ্টে আছে, তারপর হচ্ছে সব আরব কান্ট্রিগুলোতে সবগুলোতে আছে, আরবি স্পিকিং কান্ট্রি সবগুলোতে আছে। সুদানে আছে। সুদানে তো আছে। এখন যদি কেউ যদি তার ভাইয়া ফ্যামিলি নিয়ে সেটেল হতে চায় তাহলে মনে হয় সেটা রাইট চয়েস হবে না। ফ্যামিলি সেটেল হইতে পারবে যদি আপনি আইসোলেটেড থাকেন, যেটা থাকা সম্ভব না। মানে আমি আমার কাজ করব, আমি আপনার কাজ করবেন, আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, আপনি আপনার মতো থাকবেন, কিন্তু এটা তো সম্ভব না। আপনি কতদিন এরকম থাকবেন, রাইট? 1 ইয়ার 2 ইয়ার, তারপরে তো আপনাকে মিশতেই হবে। যখনই আপনি মিঙ্গেল করবেন তখনই আস্তে আস্তে ওই কালচারটা আপনার মধ্যে না ঢুকলে আপনার বাচ্চা কাচ্চার মধ্যে ঢুকবে। মানে আমাদের কালচার থেকে পুরো ডিফারেন্ট ভাই। টোটালি ডিফারেন্ট। ভাষার ক্ষেত্রে ভাই ভাষার ক্ষেত্রে যে ইংরেজি, ওটা হচ্ছে লোকাল কোনো হরফ নাই, একমাত্র ইথিওপিয়ার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, বাকি সবাই হচ্ছে হয় ফ্রেঞ্চ কলোনি, নাহলে পর্তুগিজ কলোনি, নাহলে হচ্ছে ইংলিশ কলোনি। আচ্ছা, তার মানে কি ভাই আমি পুরো আফ্রিকা থেকে ইংলিশ যদি ভাষা জানা থাকে আমি ইংলিশ কি মোটামুটি আপনি lead করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। তাহলে ব্যবসা বাণিজ্যের জন্য করা যাচ্ছে। করা যাচ্ছে। আর ব্যবসায়িক কাগজপত্র ভাই কি খুব ইজিলি করা যায়? যেমন আমি আমার ভালো একটা ইনভেস্টমেন্ট আছে, আমার কাছে 5 কোটি টাকা ইনভেস্ট করি, সরাসরি কি ওইখানে সরকারের সাথে কথা বলে লিয়াজু করে কিছু করতে পারবো না? করতে পারবেন, বাট এটা রিস্কি হয়ে যায়। রিস্কিটা কোন অর্থে? সরকার আপনার অনেক গল্প শোনাবে, তারপরে টাকাটা নিয়ে নিবে, তারপরে আপনাকে কিছুই দিবে না। হোয়াট ইউ গোনা ডু? আপনার এম্বাসি তো এখানে নাই, এম্বাসির প্রোটেকশন নাই, তো বুঝছেন না? ওইটা একটা চ্যালেঞ্জ। এই জন্য টাকাটা ভাই এখান থেকে আপনাকে ইউএসডিতে যাবে সব। বাংলাদেশ থেকে আবার টাকা ট্রান্সফার করাটা একটা ঝামেলা, বিশাল ঝামেলা। আপনি 5 কোটি টাকা মুভ করতে গেলে আপনার, আপনি ভাই আপনার যখন ইনভেস্টমেন্ট হচ্ছে ওগুলো কিভাবে এখানে? আমি তো ভাই ওই দেশেই কামাইছি, $6,000 কামাই $5,000 দিয়ে শেয়ার কিনছি, আমার তো কোনো স্কোপই নাই। তাহলে এখন যদি ভাই কেউ ইনভেস্ট করতে চায় কিভাবে টাকা ট্রান্সফার করবে? টাকা ট্রান্সফার ভাই করতে পারবেন না, আমরা বাংলাদেশ থেকে কোনো ইনভেস্টর নেই না। আপনাকে আইদার দুবাইতে টাকা নিয়ে থাকতে হবে, অথবা ইউকেতে টাকা থাকতে হবে, নাহলে ইউএসএতে থাকতে হবে, নাহলে মালয়েশিয়াতে থাকতে হবে। ও মানে আপনার কি ভাই ওই যে ওইখানে টাকাটা রিসিভ করেন করে এখানে তাকে ফান্ড আমাদের ডাইরেক্ট হচ্ছে আমাদের কোম্পানি অ্যাকাউন্টে টাকা নেই, আমরা কোনো ডান বামে কোনো টাকা নেই না। মানে বিষয়টা হচ্ছে ভাই যেমন আমার ওখানে আফ্রিকাতে টাকা আপনি মনে করেন ধরেন আফ্রিকাতে বাংলাদেশ কোম্পানি থেকে টাকা খুলছেন, দিতে চাচ্ছি। আপনি আফ্রিকাতে কোম্পানি খুলছেন, আফ্রিকাতে অ্যাকাউন্ট খুলছেন, জি আপনি এখন ওই আফ্রিকান অ্যাকাউন্টে টাকা নিয়ে যাবেন। কেমনে নিয়ে যাবেন, এই প্রবলেম আপনাকে সলভ করতে হবে। ওকে। আই ক্যান নট অ্যাডভাইস ইউ টু ডু হুন্ডি। কিন্তু লিটারালি এটা কি মানে হুন্ডি বাই মাধ্যমে করা যায়, এছাড়া কোনো বৈধ উপায় নেই? বৈধ উপায় তো আমি দেখতেছি না ভাই, যদি আনটিল অ্যান্ড আনলেস ইউ ডোন্ট হ্যাভ আদার মানি ইন আদার প্লেসেস। আর আপনি যদি ভাই যখন বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন আপনার চ্যালেঞ্জ হয় না? আমি তখন ভাই ব্যাংক থেকে ট্রান্সফার করি, আমি ওই দেশে ট্যাক্স দিই, আমাকে ব্যাংক ট্রান্সফারের সময় $100 কাটে, সাথে আরও $20 কাটে, এরপরে 0.5% কাটে। সাউথ সুদানের নিয়ম, উগান্ডা থেকে একটু কম কাটে। ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে এসে হিট করে, এখানে আসলে বাংলাদেশ থেকে আমাকে এতগুলো কাগজ চাই, সবগুলো কাগজ দিই, তারপর আমার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে হিট হয়, তারপর আমি সেটাকে ইউএসডি থেকে ডলার করি, অথবা আমি ইউএসডি থেকে মাঝে মাঝে হচ্ছে সরকারি বন্ড কিনা যায়, $10,000 বন্ড 3 বছরের জন্য কিনি, ওরা ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট দেয় 6%, এটার আবার কম হয় 5%, বাট আমি এটা করি না, এগুলো বাদ দিয়ে দিছি, কারণ এগুলো করলে টাকা কমে যায় আলটিমেটলি। আর আমি 2023 সালের পর থেকে 2022 সালের শেষ দিক থেকে আমি বাংলাদেশে টাকা আনা বন্ধ করে দিছি। মানে ওইটা আপনি ওইখানেই আপনি ইনভেস্ট করছেন? আমি ওইখানে ইনভেস্ট করি, ওইখানে রাখি, কারণ ওইখান থেকে টাকা মোবাইলাইজ করা সহজ, কারণ বাংলাদেশে আমি যত টাকাই আনছি আমি আর পরে মোবাইলাইজ করতে পারি নাই, ইট ওয়াজ স্টাক ইন বাংলাদেশ। মানে এটা হচ্ছে ভাই ওইখানে সেন্ড করাটা খুব কঠিন। সেন্ড করাটা কঠিন, মনে করেন ধরেন আমি তো ডলারই আনছি ভাই, এখন আমি কোনোভাবেই আমাকে সরকার অ্যালাউ করবে না আমি যখন ডলারটাকে বাংলা টাকা করে ফেলবো। জি। সো এটা আমার জন্য লস, আমার এই মোবাইলিটি দরকার হয়। ভাই লাস্ট প্রশ্ন, আপনি কি ইয়াং জেনারেশনকে বলবেন যে আফ্রিকাতে যাও, ঘুরে আসো অ্যাটলিস্ট? অবশ্যই বলবো, কেন বলবো ভাই, এটা দুইটা রিজন। সেটা হচ্ছে বাংলাদেশের যেই ইকোনমি আর বাংলাদেশের যে জায়গা, এটাতে ভাই 18 কোটি মানুষকে হ্যান্ডেল করার মতো আমাদের সিস্টেম নাই, কোনোদিন হবেও না। আচ্ছা। এটা পিরিয়ড ভাই। আপনি বাংলাদেশের যে কোনো দেশে ছড়াইতে চান, প্লিজ দিস ইজ ইউর রাইট টাইম। ইফ ইউ ফেল ইউ ক্যান ইভেন রিকভার, বাট অ্যাট দ্য এজ অফ 45-50 আপনি গেলে কিন্তু রিকভার করতে পারবেন না। আমার যেমন 3 বার ম্যালেরিয়া হয়েছে ভাই, যে কোনো একবার আমি মরে যেতে পারতাম, বিকজ অফ I was young, I did not die.
রাইট। সো আমাদের ইয়াং যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, ইভেন চাকরি বাকরি করতে চায়, দে শুড এক্সপ্লোর আফ্রিকা। আমি তো বলি যে বাংলাদেশের সব 1 কোটি মানুষকে আফ্রিকায় বাই ফোর্স যদি সেটেলমেন্ট করা যেত, তাহলে আমার দেশের উপর বার্ডেন কমতো, আমি আরেক দেশে একটা বিশাল কমিউনিটি সেট আপ করতে পারতাম। অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে। সো এইটাই হচ্ছে ব্যাপার, মানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা। কিন্তু ভাই যে টাকা আনাটা তো কঠিন, তাহলে কিভাবে? আপনি টাকা আনবেন কেন? আপনি এখানে সেটেল হয়ে যাবেন। মানে একবার ওখানে সেটেল হয়ে যায়, আপনি টাকা ওই দেশ থেকে তো বাংলাদেশে পাঠানো সহজ, মানে এখান থেকে নেওয়াটা কঠিন। এখান থেকে নেওয়াটা কঠিন। কিন্তু যেটা হচ্ছে মানুষ হুন্ডির মাধ্যমে নিচ্ছে, যেটা আমরা সাপোর্ট করি না। যেটা আমরা সাপোর্ট করি না, আমি সাপোর্ট করতে চাইও না। কারণ হচ্ছে দেখেন, আমি বাংলাদেশে প্রায় অলমোস্ট $500,000 মতো নিয়ে আসছি। আমি যদি এটা ব্যাংকিং চ্যানেলে না আসতাম, আমার সরকার কিন্তু এই টাকা পাইতো না। অ্যাবসলিউটলি রাইট। আমার লস হয়েছে, আমার একদিকে আরেকদিকে লাভও হয়েছে, সরকার আমাকে রিকগনাইজ করে। বাট মানে এটা সবাই যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের রিজার্ভটা আরও বড় থাকতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা কোনো আমার কাছে মনে হয় যে সরকারের এই ব্যাপারে আরেকটা সেটিং করা দরকার। সেটা হচ্ছে যে কারো ট্যাক্স ফাইলে যদি 5 কোটি থাকে, সে প্রতি বছর তার ওই 5 কোটি টাকার মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ দেশের বাইরে নিয়ে যেতে পারবে। এটা অ্যালাউ করা উচিত আমার কাছে মনে হয়। তাহলে হবে কি, আপনি মনিটর করতে পারবেন কে পাঠাচ্ছে, এটার উপর আপনার ইনকাম জেনারেশন হবে। আপনি দুবাইতে ব্যবসা করছেন, বাংলাদেশে ব্যবসা করছেন, আফ্রিকায় ব্যবসা করছেন, কোথায় ব্যবসা করতে বেশি ভালো লাগে, প্রফিট বেশি? আফ্রিকাতে ভাই, থাই কাজে কি আরাম ভাই, সবখানে গাছপালা, গ্রিন, নদী, পানি, আর হচ্ছে ওইখানে আনারস কাটলে ভাই ঠিক এরকম 1 মুখ রস হয় একটা আনারস কাটলে। আচ্ছা, এত টেস্টি, এত মিষ্টি, ন্যাচারাল, মাই গুডনেস। আপনি এটা কি পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। আমি কিন্তু বাংলাদেশে কোনো ফ্রুটস এখন খাইতে পারি না, এক্সেপ্ট বাংলাদেশের আম। আচ্ছা। কারণ এত ড্রাই লাগে, আমি খাইতে পারি না। ওখানে কি রস অনেক বেশি হয়? অনেক রসাল হয়, কারণ ভাই কোনো ফার্টিলাইজার ইউজ করে না, তো কোনো কিছু ইউজ করে না। অটো হচ্ছে। অটো হচ্ছে ভাই, একদম অটো হচ্ছে, বুঝছেন? ভাইয়া, আমি যদি আপনাকে বলি, আপনার জীবনে আপনার কি কখনো এটা নিয়ে রিগ্রেট হয়েছে যে আমি বিয়ে করলাম, তারপর আমার ওয়াইফ বা ফ্যামিলি রেখে আমি এতটা সময় আফ্রিকাতে পার করেছি? কারণ আপনি তো ব্যবসা সেট আপ করেছেন, আপনার দীর্ঘ সময় তো মানে আফ্রিকাতে থাকতে হয়েছে। এটা নিয়ে কি কখনো আপনার রিগ্রেট আমি হয়? কোনো ফ্যামিলি ছাড়া থাকি নাই ভাই, মানে সবসময় ফ্যামিলি নিয়ে থাকেন? একদম ফ্যামিলি, যুদ্ধ মুদ্ধ চলতেছে, ফ্যামিলি ট্যামিলি মানে আপনি কি সবসময় ভাবি বা আপনার বাচ্চা তাদের সবাইকে নিয়ে গেছে? সঠিক 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 বা সঠিক। বাংলাদেশি কমিটির জন্য বাচ্চা হওয়ার পরে আমি একটু কম যাই, বাট আমি বাচ্চা নিয়েও গেছি, বাচ্চা নিয়ে আমি অন্য দেশে গেছি, বাট আফ্রিকাতে যাই নাই, বাট সামনে যাব। কারণ হচ্ছে ওই বাচ্চাদের একটা প্রবলেম হচ্ছে কি, টিকা পাওয়া যায় না, বুঝছেন? সাউথ সুদানে, উগান্ডাতে পাওয়া যায়, বাট সাউথ সুদানে পাওয়া যায় না। তো টিকাটা আমি সবগুলো আমার বাচ্চা দেওয়া হয়েছে, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। আচ্ছা, আপনি ওখানে যখন ভাবিকে নিয়ে গেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে মানে আপনি যেমন কিছু কথা বললেন যে অসুস্থতার কথা, রোগ, যেমন আপনি ইয়াং এর জন্য আপনি সার্ভাইভ করেছেন, হেলথ ইস্যুসটা কেমন আফ্রিকাতে? ভাই আফ্রিকাতে আমার কখনো ঠান্ডা জ্বর টর হয় নাই, আমার যেটা হয়েছে ম্যালেরিয়া। আচ্ছা। ওইখানের ভাই ব্যাপারটাই হচ্ছে এরকম, যখন প্যান্ডেমিক হয়, যেমন ইবোলা হয়েছিল, আমি যখন ছিলাম 2014 সালে, ইফ আই এম নট রং, 14 না 15তে ইবোলা হয়েছিল, ম্যাসিভ আকার ইবোলা হয়েছিল, পুরো এয়ারপোর্ট বন্ধ। মানে ইবোলাতে আপনি যাকে টাচ করবেন তারও ইবোলা হবে, সেও মরবে, ও মরবে, কোনো টিকা নাই। আচ্ছা। লট অফ পিপল ডাইড ইন ডিআর কঙ্গো, উগান্ডা, সব দেশে। সাউথ সুদান কী করছে, বর্ডার ব্লক রাখছে প্রায় অলমোস্ট 1.5 মাস, আচ্ছা। ইন অ্যান্ড আউট, কোনো যাওয়া আসা বন্ধ। তো ওরা ওইভাবে এটাকে ম্যানেজ করছে। এখন আমার যদি ইবোলা হইতে হয় কোনোটাই, বাট আপনি জ্বর ঠান্ডায় মরবেন না। বাংলাদেশে যেমন জ্বর ঠান্ডায় মরা যায়, ব্যাপারটা এরকম না। মানে সবকিছু যথেষ্ট দেখা যাচ্ছে ভালো, আপনার ওয়েদারটা যে ভালো হওয়াতে ফুড ভালো, ফালতু good food প্যারা নাই। না পাচ্ছেন। না ভাই, বাংলাদেশে যেমন হচ্ছে ফুডের মধ্যে যে সব ধরনের প্রবলেম হয়, ভেজাল আছে, সেটা ওইখানে নাই। সো আপনার ফুড রিলেটেড কোনো ইস্যু নাই। ওয়েদার হচ্ছে কি ভাই, যেখানে গরম সেখানে প্রচণ্ড গরম, যেখানে ঠান্ডা সেখানে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা। তার মানে আপনার বডিটা ড্রাস্টিক চেঞ্জ হবে না। ওইখানে কি ভাই মরুভূমি আছে কোথাও আফ্রিকাতে? আফ্রিকাতে মনে হয় সাব সাহারা ওই যে সুদানের পুরাটাই তো মরুভূমি। আপনি ম্যাপে দেখবেন, সুদান পুরাটা মরুভূমি, সাউথ সুদান পুরাটা হচ্ছে গ্রিন। ইজিপ্ট কিছু জায়গা হচ্ছে গ্রিন, কিছু জায়গা হচ্ছে মরুভূমি। জি। সো মরুভূমি তো আছেই। ভাইজান, আপনার জীবনে জার্নিকে যদি আপনি 100x-এর ভাষায় বলেন, আপনার জীবনে 100x কী ছিল এর মধ্যে, বা 100x গ্রোথ কী ছিল? ভাই জাম্পিং, যে 50,000 থেকে ডলারে চলে গেছে $1,000। আচ্ছা। দ্যাটস এ বিগ জাম্প ভাই। অ্যাট দ্য এজ অফ 25, when you get a housing, when you get a cook, when you get a car, and you get $1,000, that's a big thing. দ্যাট ওয়াজ দ্য বিগ ডিল, দ্যাট ওয়াজ দ্য 100x গ্রোথ। যদি ওয়ান ওয়ার্ডের মধ্যে বলতে বলি, একটি ওয়ার্ডে বলেন কোনটা, এই গ্রোথটাকে? মানে আপনার লাইফের গ্রোথকে। I did not reach up to the mark of my level of intelligence. ওকে It yet to reach. ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আজকে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, বিশেষ করে অনেক লং কনভারসেশন হলো।
আমরা অনেক কিছু শিখলাম, জানলাম কীভাবে ব্যবসা করতে পারি বা কীভাবে চাকরি করতে পারি বা কীভাবে সেট আপ করতে পারি, এবং ওই অনুযায়ী আমরা মানে একটা কম্পেয়ারও করতে পারলাম আসলে কি আমার ইনভেস্টমেন্টে আছে, ইনভেস্টমেন্টে আমি আদৌ আফ্রিকায় ইনভেস্ট করবো কি না, আদৌ আমি নাকি সেটা আমি ইতে করবো, ইউরোপে করবো, নাকি আমি সেটা মিডল ইস্টে করবো, বাংলাদেশের সাথে কম্পেয়ার করে পেলাম। পাশাপাশি আপনি আরও বেশ কিছু কথা বললেন যে আমরা ওখানে কোন কোন স্কিলগুলো নিয়ে যেতে পারি, কোন কোন জিনিস আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, কোন কোন জিনিস আমরা এক্সপোর্ট করতে পারি, মানে একটা মানে বলতে পারি একটা 360 ডিগ্রি ইনফরমেশন আমরা আপনার কাছ থেকে পেলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আমাদের এটা ছিল আপনাকে আমরা যে প্রশ্নগুলো করলাম, এটা ছিল আমাদের ভিসা কোচ বিডি 100x গ্রোথ কোশ্চেন্স। তো এখন ভাইয়া আমরা আপনার জন্য চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভিসা কোচ বিডি 100x গ্রোথ গেস্ট ইনসাইটে। আপনার সামনে এখানে আপনি একটা আমাদের গেস্ট ইনসাইট বুক দেখতে পাচ্ছেন। তো আমরা চাইবো যে আপনার মনের যে কথা বা সাজেশন যেটা মানুষের লাইফে একটা 100x গ্রোথ আনতে পারে, সেটা আপনি এখানে তুলে ধরবেন প্লিজ ভাই। তো মাকসুদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনি খুব ব্যস্ত। আসলে কি মাকসুদ ভাইয়ের সাথে একটু আমি বলি যে মাকসুদ ভাইয়ের সাথে আসলে আমার অনেক দিন ধরে কমিউনিকেট হচ্ছিল, কিন্তু আমিও টাইম মেলাতে পারছিলাম না, ভাইও পারছিল না। তো গত পরশুদিন আমাদের একটা কমিউনিটিতে আমাদের একটা প্রোগ্রাম ছিল একসাথে, তো মাকসুদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। মাকসুদ ভাইয়েরও টাইম ছিল, আমারও আমি ম্যানেজ করতে পারলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, এত শর্ট নোটিসে আপনি আসছেন এবং আমরা এত ইনফরমেশন জেনেছি। আসলে কি আমার কাছে মনে হয় এই পডকাস্টটা যদি কেউ প্রপারলি শোনে, এটা তার জীবনে অবশ্যই 360 ডিগ্রি গ্রোথ 100% সম্ভব, আর 100x গ্রোথ তো হবেই। ভাইজান থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যারা 100x গ্রোথ পডকাস্টের ফ্লেভার ফিজিক্যালি পেতে চাচ্ছেন, তারা সংগ্রহ করতে পারেন আমাদের সিরামিক মগ, ফোর্ট পিন, পেন এবং 100x গ্রোথ পডকাস্টের ম্যাজিক্যাল মগ। আর এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।